ফার্স্ট অফ অল আমাদের লেকচার প্ল্যান নিয়ে একটু বলে নিই। তো আমাদের যে লেকচার শেষ হয়েছে, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের নেক্সট উইক না, সরি, আমি চিন্তা করে দেখলাম যে আমাদের মিড ব্রেকের পর মিড কুইজটা নিব। তোমাদের যখন প্রেশার পড়তেছে, তো মিড ব্রেকের পর আমি দেখে নিই কয় তারিখ দেওয়া যায়। 24 তারিখ, ঠিক আছে। খবর নিয়ে দেখছি তোমাদের অন্য সেকশনে 24 তারিখ মনে হয় ওটা ফ্রি আছে। তো আশা করি 24 তারিখে ওই মিড কুইজটা হবে। কুইজের সিলেবাস হচ্ছে দেখতে পাচ্ছ আপ টু বিম কলাম স্ল্যাব লাস্ট যেটা পড়াইছি, ট্রু ফলস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শর্ট কোশ্চেন, রং, হোয়াটএভার, এগুলো আসবে। অঙ্ক অঙ্ক নাই মনে হয়, অঙ্ক ছিল, অঙ্ক নাই। আচ্ছা, আর তোমাদের আজকে রিপোর্ট নিয়ে একটু আলোচনা করি তাহলে আমি। তো রিপোর্টে মোটামুটি সবাই ভালো পাইছে, 8, 9, 10, 10ও আছে এখানে আমাদের এখানে। দেখি কোন জায়গায় ইয়েটা আছে। আমাকে ইয়েটা বাই করে, ও সরি, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই ব্রিক মেসনরি মানে হচ্ছে হলো তোমাদের যে স্ট্রাকচার গুলা, হ্যাঁ, যে এই যে ব্রিক যে তৈরি, তো এটা কিভাবে তৈরি করে না করে সেগুলো নিয়ে ধরে যাওয়া আজকে একটু আলোচনা হবে। তো তোমাদের 2-1-এ ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস একটা কোর্স ছিল, সেখানে পড়াশোনা করতে হোয়াট ডু মিন বাই ব্রিক, এটা কিভাবে, ওটা ব্রিক কিভাবে তৈরি করা হয়। এটা অ্যালুমিনিয়াম আর সিলিকার একটা সার্টেন মিক্সচার। হ্যাঁ, তো স্যার সেখান, আপনার কথা শোনা যাচ্ছে। হুম, কথা কি হচ্ছে? স্যার স্পষ্ট না স্যার। সাউন্ড কম স্যার। সাউন্ড কম? এখন কি অবস্থা? ঠিক আছে স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই স্ট্রাকচার গুলাতে আমার ব্রিক ইউজ করা হয়েছে, আর্চেস, আর্ক ব্রিজেস, ডোম, ডুপ্লেক্স হোম, এমনকি পেভমেন্টের মধ্যেও কি হচ্ছে আমাদের ব্রিক ইউজ করা হয়েছে। তো এগুলার, এই স্ট্রাকচারের নাম হচ্ছে হলো, এগুলোর নাম হচ্ছে হলো ব্রিক মেসনরি। মানে ব্রিকের তৈরি যে স্ট্রাকচার সেটা হচ্ছে ব্রিক মেসনরি বলতেছি। আচ্ছা, তো শুরুতে আমার এখানে বলা আছে যে ব্রিকের টাইপটা কি। একটা হচ্ছে প্রেসড, একটা হচ্ছে ওয়্যার কাট। মানে ব্রিকটা বানানোর সময়, ঠিক আছে, তোমার দুই ধরনের টাইপ আছে, প্রেস আর ওয়্যার কাট। বাই দ্য ওয়ে, এই দুইটা কিন্তু প্রেস আর ওয়্যার কাট না, এরকম না যে একটা প্রেস একটা ওয়্যার কাট, সেরকম না কিন্তু, ঠিক আছে। পিকচারস আর মিসলিডিং এখানে। প্রেসটা ওয়্যার কাট আসলে পার্থক্যটা হচ্ছে তুমি ব্রিকটা বানানোর সময় তুমি কিভাবে তুমি ভাগটা করতেছো তুমি। আচ্ছা, ফর এক্সাম্পল এখানে দেখাইনি একটু আমি এক জায়গায়, 2020। এবারে দেখো যে হাত দিয়ে করতেছে, নরম ক্লের মাটি উনি হচ্ছে একটা বাক্সের মধ্যে চাপাই দিচ্ছে যাতে করে শেপটা যেন আসে। তো হাত দিয়ে করতেছে, তো এটা মনে হচ্ছে প্রেসিং করা। হাত দিয়ে করতে পারো বা মেশিন দিয়ে করতে পারো। কথা হলো উনি একটা বাক্সের মধ্যে, বা এটা একটা মোল্ড, এই মোল্ডের মধ্যে উনি হচ্ছিল ব্রিকটা ঢোকাচ্ছে শেপটা যেন আসে। তো দিস ইজ কল্ড প্রেসিং। যখন শেপটা দিচ্ছে তখন এট দ্য সেম টাইম আমার এখানে একটা একটা সার্ফেসে কিন্তু গর্ত করতেছে। এই গর্তটা কাজ হচ্ছে বড় শক্ত হইলে এখানে একটা ফ্রগ মার্ক তৈরি হবে। তো ফ্রগ মার্কের কারণে আমাদের এই ব্রিক এবং আপার ব্রিকের মধ্যে বন্ডিং ভালো হবে। আর যেহেতু এই ভিতরে আমার মর্টার ঢুকে যাচ্ছে, মর্টার, তাহলে মর্টার ঢোকার কারণে, মানে সিমেন্ট আর ওয়াটারের যে পেস্টটা, এই মর্টার ঢোকার কারণে এবং যে কি বলে আরটা কি এগ্রিগেট জন্য, ফাইন এগ্রিগেট। তো এই মর্টার, এই ব্রিকটা এবং এর উপরের ব্রিকটার সাথে আমার ভালো আমাদের জয়েনিং করাবে। তো এই কারণে আমাদের এখানে কি হচ্ছিল, ফ্রগ মার্ক দিয়ে রাখতেছে। তো এবারে কি করতেছে যে এই মোল্ডের মধ্যে আহ, এই এই যে এই মাটির দলাটা নিয়ে, হ্যাঁ,
মিশনের পর এই যে, এটা করে ধরো যে সব করতেছে। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু খুবই টাইম কনজিউমিং, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, হ্যাঁ হাতটা ব্যথা হয়ে যাবে। তো এইটাই গেল তো আমার ইয়া মানে ম্যানুয়াল মেথড বা প্রেসিং মেথড। আরেকটা আছে আমাদের ওয়্যার কাটিং মেথড। তো ওয়্যার কাটিং মেথডটা হচ্ছে হলো আরো ইয়া কি বলে, মানে এখন এটা মোর অ্যাডভান্স মেথড আরো। সেটা দেখানো হচ্ছে যে পুরো একটা কি, এটা ভালো দেখো, পুরো একটা ক্লের দলা, ঠিক আছে, একটা হিউজ রেক্টেঙ্গুলার দলা হচ্ছে এখানে রাখছে। এরপর এই দলাটা এদিকে ধাক্কা দেওয়া হবে। যখন ধাক্কা দেওয়া হবে তখন তুমি কি দেখতেছো নাকি এখানে কিন্তু চিকন চিকন ওয়্যার আছে, বুঝতেছো? এই যে ওয়্যার গুলো আছে, তখন জি স্যার। ধাক্কা দেওয়া হবে অটোমেটিক্যালি ওয়্যার কিন্তু কি কাট করবে, এগুলো কিন্তু ভেরি শার্প ওয়্যার। তো ওয়্যার দ্বারা কিন্তু কাট হয়ে যাচ্ছে। কাট হয়ে তাহলে কি আমার তাহলে গেলে ব্রিক গুলা কিন্তু একটা শেপে চলে আসতেছে। তো এক ধাক্কায় দেখা যায় 20-30টা ব্রিক কিন্তু দেওয়া সম্ভব। তো এটা কিন্তু মোর কি মানে মানে আরো তাড়াতাড়ি হয় কম্পেয়ার টু হ্যান্ড মেথড। স্যার এটা ওয়্যার ধরো, গুলা কি রানিং অবস্থায় থাকে? না না ওয়্যার ফিক্স থাকে, ওয়্যার রানিং কেন হবে? এই যে দেখো, দেখছো কি করছে, খেয়াল করো না মনে হয়? এই যে এই লালটাতে ধাক্কা দিচ্ছে, ধাক্কা দিলে এই দলাটা হচ্ছে ওদিকে কি পুষে যাচ্ছে, ওয়্যারটা হচ্ছে ওয়্যারের জায়গায় আছে। এটা যে ধাক্কা দিচ্ছে, ধাক্কা দিলে জিনিসটা হলো ওয়্যার যাওয়ার সময় এটা কাট হয়ে যাচ্ছে। এই যে কাটার পর তারপরে ওই যে ইয়া হয়ে গেলো, এখন কালেকশন করে এখন ওই ধরো এই রাখতেছে, শুকানোর জন্য রাখতেছে এগুলো। ঠিক আছে, তো এটা হচ্ছে ওয়্যার কাটিং মেথড। ওয়্যার কাটিং মেথডে আরেকটা ইয়ে কি করে, এই যে ধরো ওয়্যার ধরো যে র মেটেরিয়াল পানি টানি যে মিক্সে করে করে, এই জিনিসটা দেখো, রোলার দিয়ে কিন্তু মার্ক দিচ্ছে, মার্কিং। মার্কিং এর সুবিধা হচ্ছে এখন এই ব্রিকের চারিদিকে এখন কিন্তু ভালোভাবে মর্টার ঢুকতে পারবে। যখন আমাদের শুকাবে তখন দেখবো যে ব্রিকের চারিদিকে এখন মার্কিং আছে, মানে ছোট 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 আমাদের ক্যাভিটি আছে। সেই ক্যাভিটির মধ্যে কি মর্টার ঢুকলে আমাদের বন্ডিং হচ্ছে, দুইটা ব্রিকের মধ্যে বন্ডিং হচ্ছে এখন আরো ভালো হবে। তো এটা হচ্ছে ওয়্যার কাটিং এর সম্ভব, এটা হ্যান্ড মেথডে করতে গেলে অনেক সময় লাগবে। এটা যদি হ্যান্ড মেথডে মানে এই সাইডে মার্কিং গুলো করেন না। এটা মনে হয় আরেকটা সিমিলার থিং মনে হয়। আচ্ছা, এখান থেকে আর একটু ভালোভাবে বোঝা যাবে, ঠিক আছে? ওয়্যার গুলো হচ্ছে এই জায়গায় আছে, এই যে ওয়্যার গুলো, এই ওয়্যার গুলো আমি তো কি করে দেখো, এই দেখছো, এই দেখলে কাট হয়ে গেল, সবগুলা ব্রেক হয়ে গেল। ওকে, সো যাই হোক, তাহলে এই দুইটা হচ্ছে এই যে মেইন দুই মেথড। তো এটা গেলো এটা। আর এরপরে বলছে যে ব্রিকেট টাইপ কি কি আছে। আচ্ছা, তো ব্রিকেট টাইপটা মেইনলি এই দুইটা। আর এই দুইটা মধ্যে দেখো এটা একটু আলাদা। সো সাপোজ আমার একটা ওয়াল আছে, ঠিক আছে, ওয়াল কেমন, এই ব্রিক একটা থাকে এখানে, এরপর একটা ব্রিক থাকে, তারপর এরকম একটা থাকে। এই দুইটা ব্রিকের মধ্যে যে অনলি মানে জয়েন্ট সেটা হচ্ছে কি এই জায়গাতে আছে। তো এই জায়গা মর্টার যদি উইক থাকে তাহলে দেখা যাবে যে একটা লেয়ারে ব্রিক ছুটে যেতে পারে। তো এটা আমার প্রিভেনশন করার জন্য মানে আর একটু মানে দুইটা লেয়ারের মধ্যে স্ট্রেংথ বাড়ানোর জন্য আমি দেখো যে এরকম হলো ব্রিক রাখতে পারি। এই হলোর মধ্যে আমি রড ঢুকাই দেবো, রড প্লাস সিমেন্ট ঢুকাই দেবো। তাহলে চিন্তা করে দেখো এই রড গুলো এখানে আটকায় আছে, তাহলে আমার এই ব্রিকটা কিন্তু রডের সাথে আটকায় আছে, আবার এর উপরে ব্রিকটা কিন্তু রডের সাথে আটকায় আছে। তো আমার কিন্তু এখন কিন্তু কি আপার আর লোয়ার লেয়ারের মধ্যে কিন্তু এখন কি আর স্ট্রেংথ কিন্তু এখন আরো কিন্তু বেড়ে গেছে। এখন কিন্তু আর মানে একটা লেয়ার ধরে টেনে কিন্তু বের করা সম্ভব না, মানে ডিফিকাল্ট হবে আরো। তো স্ট্রেংথ বাড়ানোর জন্য অনেক সময় আমাদের এখানে এই যে হলো ব্রিক ইউজ করে এটার মধ্যে আমাদের রড প্লাস মর্টার ঢুকিয়ে দেওয়া হয়। আচ্ছা, একটা ব্রিকের
জেনারেল ডাইমেনশন হচ্ছে হলো এটা 10 ইন্টু 5 ইন্টু 3। নমিনাল সাইজটা হচ্ছে 9.5 4.5 2.5। তাহলে আমার ফিজিক্যালি কিন্তু এখানে আসা হলো ফিজিক্যালি কত আছে? It represents the actual dimension, not the overall thickness. আচ্ছা, তো ফিজিক্যালি আমাদের আছে হলো 10 ইঞ্চি আছে, 10 ইঞ্চি আছে, 5 ইঞ্চি আছে, 3 ইঞ্চি আছে। কিন্তু চিন্তা করে তো তোমার ওই যে নমিনাল আছে হলো এই সাইজটা। আচ্ছা, আর দেখি বুঝে এখানে। এরপর হচ্ছে আমাদের টাইপস অফ বন্ড। বন্ড মানে হচ্ছে তুমি ব্রিকটা তুমি কিভাবে লে করতেছো। এই যে দেখো, এই দুটো কিন্তু পার্থক্য আছে, একটা হলো এইটা, একটা এইটা। তো পার্থক্যটা কি? তোমার একটা হচ্ছে হেডার বন্ড, একটা হচ্ছে স্ট্রেচার বন্ড। তো এটা কি বোঝায়, এটার আগে তোমাকে বুঝতে হবে যে হেডার মানে কি, স্ট্রেচার মানে কি। তো এটা চেহারা তোমার দেখা একটু। এই ছবিতে দেখতে পাচ্ছ যে এই শর্ট ডাইমেনশনটা হচ্ছে আমাদের হেডার, ঠিক আছে। লং ডাইমেনশন হচ্ছে আমাদের স্ট্রেচার, এর উপরে আমাদের ফ্রগ মার্কটা আছে। তো সবগুলা ব্রিক যেরকম শর্ট করে থাকে, যেরকম তোমার তোমার চোখের সামনে এবার আছে, ইউ ক্যান অনলি সি দিস ফেস, তাহলে এটা হচ্ছে আমাদের হেডার বন্ড। আর সবগুলা বিট যদি এভাবে থাকে, একটা পর একটা এভাবে আছে, তাহলে দিস ইজ কল্ড স্ট্রেচার বন্ড। তো সেই জিনিসটাই তোমাদের এখানে দেওয়া আছে। এই দেখো, সবগুলা ব্রিকের শর্ট ফেসটা এখানে আছে, যে শর্ট ফেস, শর্ট ফেস, শর্ট ফেস, শর্ট ফেস। আর এখানে সবগুলা ব্রিকের কি লং ফেসটা আছে। তো একটা হচ্ছে হেড, একটা স্ট্রেচার। আচ্ছা, তো এখানে একটা মাইন্ড দেখো যে একটা ব্রেক এভাবে লে করলাম, এর ইমিডিয়েট পরে কিন্তু আমি এভাবে করবো না, এরকম করবো না। কিন্তু কি করতেছে আমি, এর থেকে তো কিছু দূর অর্ধেক অফসেট করতেছে আমি, এই অর্ধেক অফসেট, এই অর্ধেক অফসেট, আবার হচ্ছে আবার এরকম করতেছে, আবার এই অর্ধেক অফসেট, এই অর্ধেক অফসেট। এটা কেন করতেছে কেউ বলতে পারবো আমারে? মর্টারটা যাতে আরো বেশি আমার এরিয়া জুড়ে থাকতে পারে স্যার। দুইটা ব্রিকের ভিতরে, তিনটা ব্রিকের ভিতরে স্যার কানেকশনটা আরো বেশি থাকবে তখন। না, আসলে ওই ওই কারণে না, ওই কারণে না। লোড ডিস্ট্রিবিউশন। লোড ডিস্ট্রিবিউশন কথাটা ঠিক আছে, ফুল ঠিক হয় না। মেন জিনিসটা হচ্ছে ধরো, এক সিরিয়ালে থাকলে যদি স্যার ক্র্যাকিং অথবা কিছু হয় তাহলে স্যার এক সিরিয়ালে ভেঙে যাবে এমন। হ্যাঁ ওইটা মেন রিজন। তোমার ওর করো তোমার। স্যার 31। গুড। 200 এটা আছে, ঠিক আছে। এটা হচ্ছে মেইন কারণ। আমাদের এই ব্রিক গুলা যদি এভাবে থাকে, এটা হচ্ছে আমাদের ফেলিয়ার প্লেন, এভাবে ফেল করতে পারে, ঠিক আছে। ওয়াইরাস আমি যদি এভাবে রেখে এখন প্লেনটা কিন্তু তখন এরকম হয়ে যাচ্ছে। এই এই জিগজ্যাগ প্লেনটা ভাঙা কিন্তু আরো ডিফিকাল্ট, স্ট্রেট প্লেনটা ভাঙা কিন্তু আরো ইজিয়ার। তো ফেলিয়ার প্লেনটা যত কঠিন করা যায় ততই কিন্তু আমাদের এই ওয়ালের কিন্তু স্টেবিলিটি বাড়বে। তো এই কারণে আমাদের ফেলিয়ার প্লেনটাকে আমাদের মানে মানে কি বলে ডিফিকাল্ট করার জন্য মানে প্লেনটাকে আমরা জিগজ্যাগ করে দিছি আমরা। তো এই কারণে হচ্ছে আমাদের হলো যে সেম থিং দেখো এখানে দেখো যে জিগজ্যাগ, দ্য ফেলিয়ার প্লেন ইজ জিগজ্যাগ, ঠিক আছে। সো এটা হচ্ছে নিয়ম। এবং এটা হচ্ছে আমার ফ্রন্ট ভিউ, ঠিক আছে। দেখতে আমি এখানে দেখতেছি, আমি এভাবে দেখতেছি, এভাবে দেখলে জিনিসটা এরকম দেখা যাচ্ছে। আচ্ছা, তো এটা যেটা করছে দেখো, এটা কিন্তু অর্ধেক ব্রিক, অর্ধেক ব্রিক কাইটটা হচ্ছে এখানে লাগাই দিচ্ছে। আর আর কি গেল, আর এটা তোমার জয়েন্ট, কিছু করার নাই। এগুলো হচ্ছে অর্ধেক ব্রিক। তো এই ব্রিক, এই ওয়ালটার থিকনেসটা হচ্ছে কত, 5 ইঞ্চি ওয়াল। আর অর্ধেক ব্রিক, ফুল ব্রিক হলে হয়তো তোমার 10 ইঞ্চি হইতো। তো অর্ধেক ব্রিক 5 ইঞ্চি ওয়াল। সো আমাদের তোমার তো অলরেডি এখন C208 করতেছো, তো তোমার জানো যে মোটামুটি যে পার্টিশন ওয়াল বা নর্মাল ওয়াল যেগুলো হয় সেগুলো সাইজ গুলো এরকম হয় যে 5 ইঞ্চি, 10 ইঞ্চি,
15 ইঞ্চি 20 ইঞ্চি এরম এরম করতে করতে আমাদের মানে 5 ইঞ্চি পর হচ্ছে আমাদের এই ওয়ালগুলা মানে ওয়ালগুলা লেন্থ বাড়তে থাকে। সো যদি আমার একটা 5 ইঞ্চি ওয়াল দেওয়া লাগে তাহলে আমরা কিন্তু অর্ধেক বিট কেটে কেটে এটা করতে পারি। এটা আইদার এটা করতে পারি, অথবা সাপোজ তোমার কাটার মেশিন নাই, তাহলে কি করতে পারো, এও দিতে পারো। তাহলে ব্রিকটা ঘুরাই দিলে তখন এতটুকু 5 ইঞ্চি হয়ে যাচ্ছে আমার এখানে। ঠিক আছে, সো ডিপেন্ড করে তোমার কাছে মেশিন কি অ্যাভেলেবল আছে বা তুমি কিভাবে দিতে যাচ্ছ, সেভাবে তুমি হেডার করতে পারো, স্ট্রেচারও করতে পারো। এছাড়া এটা হলো দিস ইজ দ্য মোস্ট টু বেসিক। এছাড়া কিন্তু আরো অনেক আছে, তো সেটা তোমার দেখানো হচ্ছে। এই যে সাপোজ ইংলিশ বন্ড। আচ্ছা, তো ইংলিশ বন্ডটা কি, সেটা হচ্ছে দেখো, এক লেয়ারে আছে হলো স্ট্রেচার, পরের লেয়ারে আছে হেডার, আবার হচ্ছে স্ট্রেচার, আবার হচ্ছে হেডার। ঠিক আছে, তো সেইটা অ্যাকচুয়ালি তোমার এটা দেখতে কেমন সেটা এখানে দেখানো আছে। স্ট্রেচার হেডার, স্ট্রেচার হেডার, স্ট্রেচার হেডার। ঠিক আছে, এখানে ওয়াল থিকনেস কত বলতে পারবে আমারে? ওয়াল থিকনেস 10 10 ইঞ্চি। ইঞ্চ 10 ইঞ্চ 10 10 ইঞ্চ ইঞ্চ। হ্যাঁ 10 ইঞ্চ, গুড। এই যে দেখো, এই যে এই গ্যাপটা হচ্ছে 10 ইঞ্চ। ঠিক আছে, দেখো এই যে 10 ইঞ্চ ফিল আপ করার জন্য আমার কিন্তু পাশাপাশি দুইটা স্ট্রেচার রাখা লাগতেছে, দুইটা স্ট্রেচার অথবা একটা হেডার দিয়ে সম্ভব। এই যে একটা হেডার দিয়ে। সো এটা 10 ইঞ্চি ওয়াল ফিল আপ করার জন্য ওরা এটা অ্যাডাপ্ট করছে। এই ইংলিশ বন্ডে এক লেয়ার স্ট্রেচার, এক লেয়ার হেডার। আর যদি তুমি আরেকটা ইয়া আছে, সেটা হচ্ছে আমাদের ফ্লেমিশ বন্ড। এটা হচ্ছে কি, সেম লেয়ারে একটা স্ট্রেচার একটা হেডার, একটা স্ট্রেচার একটা হেডার। আবার দেখো সেকেন্ড লেয়ারে একটা স্ট্রেচার একটা হেডার, একটা স্ট্রেচার একটা হেডার। কিন্তু এটা হচ্ছে এমন ভাবে রাখা হচ্ছে যাতে করে আমি যদি একটা ক্রস সেকশন নিই, তাহলে একটা হেডারের নিচে একটা স্ট্রেচার থাকবে। মানে কথাটা যাতে করে আলটিমেটলি আগের মতো ফেডিওর প্লেনটা কিন্তু কি আমার, ফেডিওর প্লেনটা যত আমার তেরা বাঁকা করে তত কিন্তু আমার ওয়ালের জন্য লাভ হবে। তো এইটা তোমার এখানে 3D ডায়াগ্রামটা এখানে আছে, যে একটা স্ট্রেচার একটা হেডার, একটা স্ট্রেচার একটা হেডার। ঠিক আছে, তো এইভাবে তোমার এই আছে। তো এই হলো 4 বেসিক, এটা তোমাদের জানতে হবে। ঠিক আছে, অ্যাটলিস্ট তোমাদের মানে 3D ডায়াগ্রামটা না আঁকলেও মানে এক্সামের জন্য বলো, রিপোর্টের জন্য বলো, মানে এই ডায়াগ্রাম গুলো তোমাদের মানে আঁকা তোমাদের জানতে হবে, এই এই 4টা ডায়াগ্রাম। এরপরে আর অনেক আছে, সেটা তোমার নেটে দেখতে পারো। আর এটা হলো ফার্দার রেডি তুমি যদি করতে চাও, যে আমাদের সিলেবাসের জন্য আপাতত এই 4টা হলেই হবে। আচ্ছা, তো এখন বলছো যে কিভাবে এটা ব্রিক মেসনরি মানে করা হয়। এখানে আমার একটা ইয়া আছে, আহ, আমার কাছে একটা ভিডিও আছে, দেখি কোথায় আছে জিনিসটা। তো এবারে এখানে একটা ব্রেক ইয়া করবে। তো উনি হচ্ছে হলো ব্রিক ইউজ করতেছে এখানে, সমস্যা নাই পুরো। আচ্ছা, তো ব্রিকের ভার্টিক্যালিটি মেনটেন মেনটেন করতে হবে অ্যাজ ওয়েল এজ এ লাইন। আর এটা দিয়ে উনি দেখতেছে দাগ দিচ্ছে এখানে, এই দাগগুলো আমার মানে এই দাগ বরাবর যদি ব্রিক থাকে তাহলে আমার ব্রিক লেয়ারটা কি এরকম পারফেক্টলি হরিজন্টাল আছে। যদি আমার এই দাগ বরাবর না থাকে, এই যে পেন্সিলের দাগ বরাবর না থাকে, তাহলে আমার ব্রিকের আমার এই লেয়ার গুলো আমার সমস্যা আছে। সেটা ওনার হচ্ছে প্রতিটা ধরো 2-3 মিনিট পর মনে চেক করতে হয়। সাপোজ একবার এখানে চেক করলো, একবার এখানে চেক করলো, একবার এখানে চেক করলো। ঠিক আছে, চেক করতে হয়। ইনক্লুডিং ভার্টিক্যালিটি কিভাবে চেক করতে হয়, ভার্টিক্যালিটি দুইভাবে চেক করা যায়। একটা হলো উনি একটা এখানে লেভেল বসাইছে, এই লেভেলে তোমার এই সার্কেলটা এখানে একটা ওয়াটার বাবল আছে, পারফেক্টলি এটা মাঝখানে থাকতে হবে, এখানে মাঝখানে থাকতে হবে, এখানে মাঝখানে থাকতে হবে। তাহলে বোঝা যাচ্ছে হলো যে এই লাইনটা পারফেক্টলি ভার্টিক্যাল আছে। আবার তুমি আরেকটা জিনিস করতে পারো, তুমি এখান থেকে একটা দোলন তুমি ঝুলাই দিতে পারো। তোমার লাস্ট ক্লাস যেটা বলছিলাম দোলন, হ্যাঁ প্লাম বব, সেম থিং। এই প্লাম ববটা ঝুলাই দিলে
যদি দেখো যে আমার অল থ্রু আমার গ্যাপ সেম, তাহলে আমার দিস থিং ইজ ভার্টিক্যাল। আচ্ছা, এখন উনি হচ্ছে হলো একটা লাইন মনে মেনটেন রাখবে যে এই লাইন বরাবর হচ্ছে হলো উনি কাজগুলো করবে। আচ্ছা, হ্যাঁ, তো এটা লাইন লাইন হচ্ছে হলো এখানে টাইনা দিচ্ছে। আচ্ছা, এখন উনি হচ্ছে দেখছে দাগ দাগ বরাবর আছে নাকি দেখতেছে। আচ্ছা, তো এখন ওয়ান যখন দাগ বরাবর আছে, এখন উনি হচ্ছিল সুন্দর করে ব্রিকটা রাখলো এখানে কিসের উপর রাখলো, আহ নিচে হচ্ছে সিমেন্ট পেস্ট মানে মর্টার আছে নিচে, এটা হচ্ছে মর্টার। তো মর্টারটা হচ্ছে সিমেন্টের বা লাইমের হতে পারে, ইউজুয়ালি আমাদের সিমেন্টের। আচ্ছা গুড, এই মার্ক বরাবর আছে। আমার তো লেভেল ঠিক আছে, কথাটা হচ্ছে এরকম, তোমার মাটিটা হইতে পারে যে এরকম উঁচু নিচু হইতে পারে। তো মানে ইনিশিয়াল যে আমার যে ইয়াটা আছে, যে একেবারে বেসটা কিন্তু একেবারে ফ্ল্যাট থাকতে হবে। সাপোজ আমার এখানে মাটিটা হচ্ছে অনেক নিচু, তাহলে কি করতে হবে? আগে তুমি কিছু এক্সট্রা সয়েল টয়েল দিয়ে ব্যাক ফিলিং করতে হবে, অথবা তোমার এখানে বেশি করে তোমাদের সিমেন্ট পেস্ট দিতে হবে। তো হোয়াট এভার তোমার তোমার এই যে আলটিমেটলি প্রথম ব্রিকটা থেকে আমার মানে এমন ভাবে লে করতে হবে যাতে করে এর উপরে একটা হবে সেকেন্ড লেয়ার, এর উপর একটা থার্ড লেয়ার হবে। তো থার্ড লেয়ারটা যেন আমার এই এক্স্যাক্টলি এই কি দড়ি বরাবর যেন হয়। ঠিক আছে, এটা এনশিওর করার জন্য আমাকে কিন্তু প্রথমটা কিন্তু সেভাবে আমার সেটিং করতে হবে। সেই কারণে উনি হচ্ছে এটা এখন চেক করে নিচ্ছে। আচ্ছা, মানে বারবার চেক করতেছে যে ভার্টিক্যাল টার্টিক্যাল আছে নাকি এগুলা, বা ঠিক একেবারে মানে ইয়ার মতো আছে নাকি, লেয়ার মতো আছে নাকি। এরপর হচ্ছিল উনি আহ, আচ্ছা এটা, আচ্ছা এটা এই লাইনটা ইয়া নিচে নিচু করা দিচ্ছে। এখন হচ্ছে হলো বাকিগুলো দিবে, এই যে এখানে মর্টার দিচ্ছে এখানে। তারপরে ব্রেকের গায়ে লাগাই দিল। তারপর উনি এখন লে করতেছে, একটা মারতেছে আর লে করতেছে, মারতেছে আর লে করতেছে। আচ্ছা, এটা কথা হচ্ছে এটা এটা কিন্তু আটতেছে না। তা কি করবো, উনি ভাঙবো মনে মোস্ট প্রবলি এটা। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার এই যে এখানে যে টাইপের ব্রিকটা ইউজ করতেছে, এটা কি শুধুমাত্র লোড ডিস্ট্রিবিউটিং ইয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়? কারণ এখানে তো কোনো রিইনফোর্সমেন্ট ইউজ করতেছেন, একবারে উপর থেকে তারপরে একটা মানে রড বা ওগুলা ঢুকাই দেওয়া হয় যে ছিদ্রগুলো আছে এখানে। উনি মোস্ট প্রবলি এখান থেকে রড ইউজ করবে না, তাহলে এটা ভিতরে ভিতরে মর্টার ঢুকে যাচ্ছে। হ্যাঁ, তো উনি হচ্ছে হলো যে এটার ভিতরে মর্টার দিয়ে যতটুকু স্ট্রেংথ হয় সেটা হচ্ছে উনি উনি মেনটেন করবে। এখানে হচ্ছে উনি হচ্ছে রড ইউজ করতেছেন, রড এখানে ইউজ করতেছে না। ঠিক আছে, আর অ্যাজ ফর এ কোশ্চেন যেটা লোড বেরিং নাকি না, হ্যাঁ যে ব্রিক ওয়াল স্ট্রাকচার এগুলো কিন্তু মানে যদি লোড বেয়ারিং ওয়াল হয় তা আলটিমেটলি তাহলে এগুলা কিন্তু দু এক তলার বেশি হয় না। এই স্ট্রাকচারটা আমার কিন্তু জানি না এটা কয় তলা হবে। যদি দু এক তলা হয়, মোস্ট প্রবলি দু এক তলায় হবে কিন্তু মনে হচ্ছে, তাহলে আমার ঠিক আছে এটা লোড বেয়ারিং ওয়াল। আর যদি আমাদের 10-20 তলা, 10-20 তলা হলে তাহলে সবাই কিন্তু কলাম টলাম বানানো শুরু করবে। কলাম বানানোর পর বিল্ডিং টিল্ডিং উঠে গেলে তারপর হচ্ছে পার্টিশন ওয়াল দিতে তখন এটা। তো মোস্ট প্রবাবলি এটা হচ্ছে লোড বেয়ারিং ওয়াল, তার মানে এটা এটা মানে দু একতলা বিল্ডিং হবে, এর চেয়ে বড় বিল্ডিং হবে না এটা। আর এখানে হ্যাঁ রড ঢুকাতে, এখানে কিন্তু রড ঢুকাচ্ছে না, দেখতে পাচ্ছি এখানে আমি।
তো তার মানে ভিতরে যে মর্টার, সেই মর্টার যতটুকু আমাদের স্ট্রেংথ হয় সেটা হলো মাইন্ডেড। এখানে কিন্তু কোনো ইয়া নাই, ফ্রগ মার্ক কিন্তু নাই। যেটা বলতে ফ্রগ মার্কের জিনিসটা হচ্ছে এরকম যে এখানে একটা গর্ত থাকে, এই গর্তের মধ্যে মর্টার ঢুকে যায়, তাহলে এই মর্টারের মধ্যে এই সারফেসে এবং এর উপরের যে ইয়াটা ব্রিক, সেটা থেকে তো একটা বর্নিং হচ্ছে। তো সেইটা এখন এখানে হচ্ছে হলো পূর্ণভাবে সংগ্রহ করা হচ্ছে। এখানে মর্টার গুলো হচ্ছে এই জায়গায় ঢুকে যাচ্ছে, আর হচ্ছে হলো এর উপরে যে ব্রিকের যে বর্নিংটা হবে চতুর হবে। আবার চেক করে নিচ্ছে যে দেখো যে লাইন বরাবর আছে নাকি। আচ্ছা, আমাকে দেখে বলতে পারেন নাকি এটা কি বর্ন, মানে ইয়া হেডার স্ট্রেচার না ইংলিশ ফ্লেমিশ, কোনটা এটা? স্যার স্ট্রেচার। হ্যাঁ, গুড, এটা হচ্ছে স্ট্রেচার। ফ্রন্ট থেকে দেখলে বুঝতে পারছো ইউ ক্যান সি দ্য বিগ স্ট্রেচার। এটা হচ্ছে ওরা হচ্ছে মনে হচ্ছে এখানে স্ট্রেচার বর্ন উনি এখানে দেওয়ার চেষ্টা করতেছে। এবার দেখতে পাচ্ছ উনি কিন্তু অল্টারনেট করতেছে, মানে একটা স্ট্রেচারে হুবু উপরে কিন্তু আরেকটা হবে না, হাফ ওয়ে অফসেট করার পর কিন্তু পরেরটা হচ্ছে। ঠিক আছে, এই লেয়ারে যেটা স্ট্রেচার এর উপরে কিন্তু অফসেট করার পর আবার স্ট্রেচার করতেছে। এরপর বাকি কাজটা উনি করে ফেললো। এটা ঠিক আছে, ইয়া নেই। আচ্ছা, তো এটা দিস ইজ হাউ ইউ, মানে এটা হলো তোমার জেনারেল একটা ইয়া কি করতে হয়। কিন্তু মাইন্ডেড তোমার এই যে তোমার কিন্তু এটা কিন্তু অ্যাজ ইউজুয়াল কংক্রিটের মধ্যে তোমাকে কিন্তু কিউরিং করা লাগবে। কিউরিং যদি না করি তাহলে যেটা হবে যে পানিটা বেরো যাবে, পানি বেরো যাওয়ার পর যেটা হবে যে আমাদের ভালো স্ট্রেংথ এখানে মোটরের মধ্যে জয়েন্টের মধ্যে ভালো স্ট্রেংথ হবে। তো এখানেও কিউরিং করা লাগবে। আচ্ছা, তো আমি যদি এটা মেলানোর চেষ্টা করি আমাদের এই এই কথাবার্তার আহ এই সাথে, ইউজ গুড কোয়ালিটি ব্রিক ডেফিনেটলি, তারা ভালো ব্রিক হলে আমাদের স্ট্রেংথ ভালো হবে। আচ্ছা, এটা হচ্ছে তোমার দেখা বলো না, বিফোর ইউজিং ব্রিক ইট শুড বি সোকড ইন ওয়াটার 2 আওয়ার্স, দ্য ব্রিক ডোন্ট অ্যাবসর্ব ওয়াটার। হ্যাঁ, ব্রিক ব্রিক কিন্তু পানি অ্যাবজর্ব করে। এখন আমি যদি একেবারে শুকনা ব্রিক লাগাই দিই ইয়ার মধ্যে, ওয়ালের মধ্যে, যেটা সমস্যাটা হবে সে মর্টার থেকে ব্রিকটা হচ্ছে পানি শুষি নিবে। শুষি নিলে আমার মর্টারের ভিতর থেকে পানি চলে যাবে, তাহলে কিন্তু আমার কিন্তু মর্টার কিন্তু ভালো রিয়াকশন হবে না। তো আমার ব্রিক যেন পানি যেন না শুষে নেয়, শুরুতে আমার মানে লে করার আগে আমার হচ্ছে ব্রিকটাকে আমার 2 ঘন্টা ভেজে রাখতে হবে, যাতে করে আমাদের ফুল স্যাচুরেশন হয় ব্রিকের মধ্যে। স্যাচুরেশন করার পর তারপরে হচ্ছে হলো আমাদের হচ্ছে হলো এটা হচ্ছে ব্রিক ওয়ার্কে হচ্ছে হলো কাজে লাগানো যাবে। ব্রিক শুড বি লেড উইথ ফ্রগ পয়েন্টিং স্যার আপওয়ার্ড। হ্যাঁ, বলো। স্যার আমাদের লাস্ট সেমিস্টারের ম্যাটেরিয়ালস ছিল স্যার 24 আওয়ার ভিজা রাখতে হতো ব্রেক। 24 আওয়ার্স? জি ওটা কি স্যার। ওটা কি কোনো টেস্টের জন্য ছিল নাকি ওটা তোমার কাজের জি জন্য স্যার, ছিল? টেস্টের জন্য ছিল স্যার। টেস্টের জন্য? ওটা তো টেস্ট তো অন্য জিনিস। ও এটা আচ্ছা হচ্ছে আচ্ছা। কাজের জন্য, ঠিক আছে, ও, ওকে। okay, sir। আচ্ছা, এরপর তোমাকে বলতে হলো যে ব্রিক শুড বি লেড উইথ ফ্রগ পয়েন্টিং আপওয়ার্ড। আচ্ছা, তো এটা মানে কি যে ফ্রগ মার্কটা হচ্ছে উপরের দিকে থাকবে অ্যাকচুয়ালি। এটা তেমন কোনো রুল নাই, মানে এখনো তেমন আসলে, মানে টু বি ফেয়ার, মানে প্র্যাকটিক্যালি ইন্ডাস্ট্রিতে এখনো ডিবেটিং চলতেছে যে এই ফ্রগ মার্কটাকে উপরে থাকবো নাকি নিচে, নাকি নাকি ব্রেকটা আমি উল্টাই দেবো আমি। হ্যাঁ, এখন কিছু বলো না, কিন্তু বোধ কম আবার একটা রিজন আছে যে কেন আপওয়ার্ড রাখা যায়। আর নিচেরটা আমার পারফেক্টলি আমার ফ্ল্যাট রাখতে হবে, নিচের পেজটা। ওটা রাখার জন্য তাহলে ব্রিকের নিচের পেজটা তো আমার ফ্ল্যাট, তাহলে পুরো ওয়ালটা ফ্ল্যাট থাকবে, পারফেক্টলি ফ্ল্যাট থাকবে নিচে। ঠিক আছে, তো ওই কারণেও একটা রিজন থাকতে পারে যে ফ্রগ মার্ক গুলো তাহলে উপরের দিকে দিয়ে। কনস্ট্রাকশন শুড স্টার্ট ফ্রম জয়েন্ট অর কর্নার। তার মানে হচ্ছে দেখো, দেখো উনি কি করতেছে। এই যে দিস ইজ এ কর্নার, ঠিক আছে, তো একটা কর্নার থেকে আমার কাজ শুরু করতে বলতেছে। আচ্ছা, এটা এই কাজটা করে যাবো।
হ্যাঁ, ভাঙা টাঙাতে তো বলছে ব্রিক শিফটিং করতে হবে। আর একটা কাজ দেখি আমি, দেখাই তোমাদেরকে আমি। ওই দিকের একটা কাজ, এই যে এটা দেখো, এখানে আগের দিনের কাজ শেষ হয়ে গেছে। এখন আগের দিন কাজ শেষ হয়ে যাওয়ার পর আমার দেখো, হ্যাঁ, এগুলো কিন্তু বের হয়ে আছে, দেখছো? এই এক লেভেল বের হয়ে আছে, এক লেভেল ঢুকে আছে, এক লেভেল বের হয়ে আছে, এক লেভেল ঢুকে আছে। হ্যাঁ, তুমি বলতে পারো এটা হচ্ছে স্যার বন্ডিং এর কারণে এরকম করছে, মানে বন্ডিং মানে হচ্ছে বন্ডিং এর সুবিধার কারণে এটা করছে। হ্যাঁ, এটা ঠিক আছে, এটা আরেকটা কারণ আছে। আমি সাপোজ আজকে কাজ শেষ করে দিলাম, তো কালকের থেকে যে কাজটা শুরু হবে মানে সেটা কিন্তু কি, সেই ব্রিক গুলো কিন্তু নীল রঙের দিলাম, ঠিক আছে? এই যে এখানে ঢুকে যাবে, এখানে ঢুকে যাবে, এখানে ঢুকে যাবে। তো এটা হচ্ছে তোমার ইন্টারলকিং হচ্ছে, দেখো। দুইটা, 2 দিনের মধ্যে আমার ইন্টারলকিং তৈরি হচ্ছে। ইন্টারলকিং নিয়ে তোমাদের আমি লাস্ট ক্লাসে পড়েছিলাম যে আমাদের ওই যে একটা কলাম থেকে আরেক কলাম ইন্টারলকিং। তো এখানে সেম থিং, যে আমার ইন্টারলকিং তৈরি হচ্ছে, ইন্টারলকিং হলে তাহলে আমাদের হচ্ছে হলো ভিতরে আমাদের মানে ভালো বন্ডিং হবে। তো একদিন আর সেকেন্ড দিন মানে ফার্স্ট ডে আর সেকেন্ড ডে এর মধ্যে আমাদের যদি কাজ ভাগ করতে হয়, তাহলে আমাদের ফার্স্ট ডে করার সময়, শেষ করার সময় সেখানে একটা কি এরকম আমাদের দাঁত মনে হচ্ছে যেন দাঁত গুলা বের হয়ে আছে, এ একটা দাঁত, এ একটা দাঁত। তো এটা টেকনিক্যাল টার্ম হচ্ছে টুথ এন্ড। এই যে দেখো, টেকনিক্যাল কত লেখা আছে, টুথ এন্ড, মানে একটা, মানে এইভাবে থাকবে জিনিসটা, দাঁত গুলো বের হয়ে আছে। এটার সাথে আমাদের পর নেক্সট ডে এর কাজটা হচ্ছে এভাবে মিশে যাবে। তাহলে এই জায়গা হচ্ছে একটা ইন্টারলকিং তৈরি হচ্ছে আমার এখানে, এই জায়গাতে। তো এটা করতে বলছে এটা এখানে। আচ্ছা, এরপর দেখি কি বলছে এখানে, হোল্ড ফাস্ট ফর ডোরস উইন্ডোজ মে এমবেডেড ইন ব্রিক ওয়াল উইথ সিমেন্ট মোর্টার ব্রেস। আচ্ছা, ঠিক আছে। তো সাপোজ তুমি একটা, এটা মানে হচ্ছে যে এই ব্রিক ওয়ালের মধ্যে সাপোজ তোমার একটা দরজা বা জানালা হবে, তো তোমার কিন্তু দরজা কিন্তু চৌকাঠ বলে। হ্যাঁ, চৌকাঠ যেটা বলে, এই জিনিসটা হচ্ছে ব্রিকের ওই সময় জিনিসটা করতে হবে। এটা এরকম না যে ব্রিক ওয়াল বানাইলা, তারপর ব্রিক ওয়ালটা তুমি ড্রিলিং করে ভেঙে ফেললা, তারপর তুমি একটা গর্ত তৈরি করলা। নো, নট লাইক দ্যাট। ব্রিক ওয়াল বানানোর সময় চৌকাঠটা হচ্ছে তোমার ব্রিক ওয়ালের মধ্যে তোমার ঢুকায় রাখতে হবে, ঠিক আছে? এই চৌকাঠটা মানে চারিদিকে ব্রিক ওয়ালটা হবে, এই ভিতরে কিন্তু ব্রিক ওয়ালটা হবে না। ওয়াল শুড বি রেগুলারলি কিউর ফর 2 উইকস। হ্যাঁ, তো কাজ শেষ করার পর আমাদের পানি ঢালতে হবে এখানে, 2 সপ্তাহ কন্টিনিউ ঢালতে হবে, যাতে করে আমাদের ব্রিক ওয়ালের স্ট্রেন যেন এনাফ থাকে। আচ্ছা, ডিফেক্ট গুলা বলার আগে আমি আগে স্ট্রাকচারাল এটা বলতেছি আমি। স্ট্রাকচারাল লিমিটেশন হচ্ছে জিনিসটা হচ্ছে এরকম যে মেইন সমস্যা হচ্ছে যে এই ব্রিক, এই পাশে ব্রিক, মানে এই লেয়ার বাই লেয়ার কিন্তু নড়া খুব চান্স আছে। মানে এই লেয়ার গুলো এক ধাক্কাতে এদিকে যেতে পারে, এই লেয়ার গুলো এক ধাক্কায় এখানে চলে যেতে পারে। উপর নিচে আমাদের তেমন কোনো সমস্যা নাই। উপর নিচে সমস্যা হয় কারণ আমাদের এই যে ফেলিওর প্লেনটা এরকম আছে, এই ভার্টিক্যাল ফেলিওর প্লেন গুলো এরকম আছে, কিন্তু হরাইজন্টালি কিন্তু ফেলিওর প্লেন কিন্তু এরকমই আছে। হরাইজন্টালি এভাবে আছে, এভাবে আছে, এভাবে আছে। তো লেয়ার বাই লেয়ার একটা হোল লেয়ার ধরে কিন্তু নড়ে যেতে পারে। স্পেশালি এই সমস্যাটা হলে আর্থকুয়েকের সময় হয়। তো ব্রেক মেশিনারি মেইন সমস্যা হচ্ছে মানে যদি আমার যদি জাস্ট লোড বেয়ারিং ওয়াল করো আর বিম কলাম না করো, মেইন সমস্যা হচ্ছে এটা আর্থকুয়েক বা হরাইজন্টাল লোড দিলে এটা হচ্ছে আমার লেয়ার বাই লেয়ার এটা সরে যায়, তখন এটা আমাদের ড্যামেজ হয়ে যায়। তো এই কারণে আমাদের মানে এগুলো জাস্ট লো লেভেল বিল্ডিং এর জন্য করা হয়। কারণ আমরা জানি যে আর্থকুয়েকের ফোর্স কিন্তু উপরে হচ্ছে আরো বেশি প্রভাব পড়ে, নিচে কিন্তু প্রভাব কম পড়ে। তো মানে যদি আমাদের 3 তলা বিল্ডিং হয়, তাহলে আমাদের বিম কলাম স্ট্রাকচারে চলে যেতে হবে। আচ্ছা, তো এটা গেল, এখানে হচ্ছে একটা শেষ। আর এর আগে শেষ করে নিচ্ছি এটা আমি, যে হোয়াট আর দ্য ডিফেক্টস ইন ডেভেলপমেন্ট। তো এই 4টা ডিফেক্ট আছে আমাদের এখানে। তো তোমাদের এই লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আমি একটু পড়াচ্ছি আমি। আগে ছবি চেহারা গুলো দেখো, দেখতে পাচ্ছি ব্রিক গুলো কিন্তু অবস্থা খুবই খারাপ, ঠিক আছে? এখানে দেখো সারা সারা সাদা হয়ে গেছে, এই ব্রিক গুলা দেখো, মানে সাইজ কিন্তু সেম নাই এখানে। মানে যেখানে এখানে দেখতে পাচ্ছি মানে ওয়ার্পিং হয়ে গেছে এই জায়গাটা।
আচ্ছা, এই ব্রিকের উপর আমার প্লাস্টারিং করছে, প্লাস্টারের মধ্যে আমার ক্র্যাক দেখা যাচ্ছে ব্রিক ওয়ালের মধ্যে। আচ্ছা, এখানে সেট দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ক্র্যাক, প্লাস্টারের মধ্যে আমার ক্র্যাক দেখা যাচ্ছে। আচ্ছা, তো এগুলা কেন হচ্ছে? তো মানে তাহলে এখানে বলতেছি আমি। আচ্ছা, প্রথমত এখানে আসলে ফ্রস্ট অ্যাটাক আছে। ফ্রস্ট অ্যাটাক মানে হচ্ছে হলো, ধরো খুব কোল্ড কান্ট্রিতে এই যে পানি আছে, পানির পর কি হয়ে যায়, পানির পর ওয়াটারের পর হয়ে যায় আইস, আবার ওয়াটার হয়, আবার আইস হচ্ছে। তো জিনিসটা হচ্ছে এরকম, সাপোজ রাত্রেবেলা খুব ঠান্ডা, তখন হয়ে যায় আইস, দিনের বেলা গরম, আবার হয়ে যায় ওয়াটার, আবার রাত্রে ঠান্ডা। মানে তুমি চিন্তা করো যে ওয়াটারের ভলিউম হচ্ছে হলো কম, আইসের ভলিউম হচ্ছে বেশি। তো সাপোজ চিন্তা করে এই ব্রেকের ভিতরে, ব্রেকের মধ্যে ওয়াটার অ্যাবজর্ব করা আছে, সাপোজ ব্রেকের মধ্যে ওয়াটার অ্যাবজর্ব করা আছে, সে ওয়াটারটা একবার হয়ে যায় বরফ, একবার হয়ে যায় ওয়াটার, একবার বরফ, একবার ওয়াটার। তাহলে ভিতরে কিন্তু একবার ওয়াটার বাড়তেছে আবার কমতেছে, আইস হওয়ার সময় বাড়তেছে কমতেছে, আইস হওয়ার সময় বাড়তেছে, ওয়াটার সময় কমতেছে। তো এই বাড়া এই কমার কারণে দেখা গেল যে আলটিমেটলি ভিতরে কিন্তু ক্র্যাকিং শুরু হতে পারে। সিমিলারলি যেমন তোমার জানো যে একটা তোমার মনে হয় জিওলজি বা জিওমরফোলজিতে পড়ে আসো তোমরা, যে একটা পাথরের মধ্যে যদি আমার পানি ঢুকে, তাহলে পানি ময়েশ্চারের কারণে কিন্তু ক্র্যাকিং শুরু হতে পারে। যে পানি থাকে, তারপর আবার বরফ হয়ে যায়, আবার পানি থেকে আবার বরফ হয়ে যায়। তো এই কারণে আমাদের বাড়ে আবার কমে, বাড়ে আবার কমে। তো ভলিউমে বাড়া কমার সাইকেলের কারণে বারবার এরকম করলে আমাদের হচ্ছে হলো ব্রেকটা ক্র্যাক করতে পারে। তো হচ্ছে ফ্রস্ট ড্যামেজ। আচ্ছা, এফ্লোরেসেন্স, তো এটা মানে হচ্ছে সল্ট গুলা হচ্ছে হলো বাইরে বেরোয় এসে এখানে একটা লেয়ার তৈরি করে। এটা আসলে মেইনলি সমস্যা ভিজুয়াল সমস্যা, ঠিক আছে? কি ভিজুয়াল সমস্যা বলি আমি, এই ব্রিক এই ব্রিক ওয়ালে কিন্তু কোনো ইয়া দিই না, জাস্ট ব্রিক ওয়াল দিছি, এর উপরে কিন্তু আর কোনো মর্টার কিন্তু দিই না, ঠিক আছে? এইটা একটা জিনিস, আর এটা কিন্তু আরেকটা জিনিস, এটা একটা জিনিস। এখানে ব্রিক ওয়ালের উপর দিয়ে আমি একটা প্লাস্টারিং করে দিচ্ছি, মর্টার মাইরা প্লাস্টার করে দিচ্ছি। আর আর এই ব্রিক ওয়ালে এখানে কিন্তু কোনো জাস্ট ব্রিক ওয়াল, এখানে কিন্তু কোনো প্লাস্টার কিন্তু করি নাই। সো যেটা ইয়েটা হয় যে এফএসএস হওয়ার কারণে এই ব্রিক ওয়ালের মধ্যে হচ্ছিল আমার হচ্ছিল এই লবণের একটা লেয়ার চলে আসে। সে লেয়ারটা তুমি দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে। তো এটা হচ্ছে একটা মেইনলি একটা ভিজুয়াল সমস্যা। কিন্তু তুমি যদি প্লাস্টারিং করো, তাই সমস্যা যেটা হয়, আমি এটা একটু সাইড থেকে দেখাই। ধরো এটা ব্রিক ওয়াল, ঠিক আছে? ধরো এটা আমার প্লাস্টারের লেয়ার, এটা হচ্ছে প্লাস্টারের লেয়ারটা। তো যেটা হবে যে ব্রিক ওয়াল এবং প্লাস্টারের লেয়ার এর মধ্যে হচ্ছে একটা সল্টের লেয়ার ঢুকে যাবে। তো এই সল্টের লেয়ার ব্রিকের কোনো সমস্যা হবে না, কিন্তু প্লাস্টারটা খসে পড়ে যাবে। কিন্তু প্লাস্টার কিন্তু এখানে কিন্তু কন্ট্যাক্টে নাই ব্রিকের সাথে, তাহলে এই কারণে কিন্তু প্লাস্টার কিন্তু খসে পড়া শুরু করবে। তো তোমার কিন্তু আবার প্লাস্টারিং করা লাগবে। হ্যাঁ, সো সো এফোরেসিস স্ট্রাকচারাল কোনো ক্ষতি করে না, কিন্তু তোমার এটা মানে অ্যাস্থেটিক সমস্যা তৈরি করে। আচ্ছা, আচ্ছা, এরপর কি বলছে, করোশন অফ এমব্রেয়ার। হ্যাঁ, এখন যদি এরকম হয় যে ব্রিক ওয়ালের মধ্যে, হ্যাঁ, আমি হচ্ছে হলো এখানে রড ঢুকাই দিছি, আমি তারপর এই হলো রড ঢুকাই দিছি আমি। এখন তোমার যদি এই এই রডের চারিদিকে পর্যাপ্ত পরিমাণ তোমার যদি কংক্রিট না থাকে, তাহলে যেটা হবে, ব্রিক ওয়াল থেকে পানি এসে রডকে হচ্ছে হলো আমার কি রাস্টিং করে দিবে। তাহলে কিন্তু ওয়ালে কিন্তু স্ট্রেন্থ কিন্তু কমে যাবে। তো রডটা কিন্তু ঢুকাও বা বুঝলাম, কিন্তু এটা তোমার এনশিওর করতে হবে রডের মধ্যে যেন রাস্টিং যেন না হয়। এটা হচ্ছে কোরেশন অফ এমবেডেড আয়রন স্টিল। আর লাস্ট ওয়ানটা হচ্ছে আমাদের শ্রিঙ্কেজ অন ড্রাইং। তো এটা কেন হচ্ছে বলো তো, আমার কিছুদিন আগে কিন্তু পড়াইছিলাম। এটা কেন হচ্ছে, এটা কখন হবে? স্যার হিটের কারণে। স্যার ব্রিক ওই যে ভিজে না নিলে এক্স্যাক্টলি, হ্যাঁ। তুমি দেখো ওই যে ব্রিক যদি না ভিজাই, আমি চিন্তা করে দেখো, ব্রিক যদি না ভিজাই, তাহলে আমি যখন মর্টারটা দিচ্ছি, মর্টার থেকে কিন্তু পানিটা শুষে নিচ্ছে ব্রিকটা, তাহলে কিন্তু মর্টার কিন্তু ভালো মতো কিন্তু কি রিয়াকশন করতেছে না। তো যখন ড্রাইং করবে তখন দেখবে যে কি মর্টারের মধ্যে কিন্তু মর্টারটা একটু ছোট হয়ে যাবে, সিনকেজ করবে, প্লাস কিন্তু মর্টারে কিন্তু ভালো কিন্তু রিয়াকশন কিন্তু হবে না।
তাহলে এটা কিন্তু সবচেয়ে ইজিয়েস্ট প্রিভেন্ট করা সিনক্রেশন ড্রয়িং। কি করতে হবে আমার যেটা করতে হবে, আমার এটা কন্টিনিউয়াসলি এটা কিউরিং করতে হবে, এটা এক কথা। সেকেন্ড কথা হলো ব্রিকটা বানানোর সময় আমার হচ্ছে হলো কি করতে হবে, 2 ঘন্টা চুবায় রাখতে হবে। তাহলে আমাদের হচ্ছে হলো মানে এই মানে পর্যাপ্ত পরিমাণ পানি অল থ্রু আউট দা প্রসেস দিলে আমার হচ্ছে হলো এই সিনক্রেশন ড্রয়িংটা আমার ইয়া হবে, মানে প্রিভেনশন করা যাবে। ঠিক আছে? তো দ্যাটস ইট ফর মি ফর ব্রিক। আমাদের আরো 2টা চ্যাপ্টার বাকি আছে। এর কারো কোনো কোয়েরি আছে? ফার্স্টের 3টা প্রবলেম আরেকবার বলতে পারবেন? আমার কারেন্ট চলে গিয়েছিল তো। তোমার কথাটা খুবই আস্তে আস্তে আসছে, কিছু লাস্টের স্যার ফার্স্টের 3টা প্রবলেম আরেকবার বলতে পারবেন? আমি কারেন্ট চলে গিয়েছিল তো, আমি মিস করেছি। কোনটা, এইটা শ্রিঙ্কেজ না স্যার, ফার্স্টের 3টা, সালফেটেড এটা? ইয়েস স্যার, ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা এটা অবশ্যই এখনো বললেন না, সরি। হ্যাঁ বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ, এটা আমি বলতে ভুলে গেছিলাম। তো আমি হচ্ছিল এটা হচ্ছে সেকেন্ডটা হচ্ছে এফ্লোরেসেন্স, এটা অলরেডি বলছি। এটা হচ্ছে করোশন অফ স্টিল বলছি আমি। এটা হচ্ছে শ্রিঙ্কেজ ড্রয়িং বলছি। প্রথমে আমি বলছিলাম হচ্ছে ফ্রস্ট দিয়ে। আর চিন্তা করতে পারে এটা 5 নাম্বার একটা জিনিস সালফেট এটা। ঠিক আছে, সো আমি অ্যাকচুয়ালি ফ্রস্ট নিয়ে বলছিলাম। তো ফ্রস্টটা ছিল যে ব্রিককে তুমি একটা পাথর মনে চিন্তা করবা, এটার মধ্যে আমার হচ্ছে হলো পানি ঢুকতে পারে। পানি তো অবশ্যই ডেফিনেটলি ঢুকবে আমার এখানে। এখন যদি আমার কোল্ড কান্ট্রি হয়, সমস্যা হলো কোল্ড কান্ট্রিতে দিনের বেলা আমার পানি থাকে, রাত্রে বেলা কিন্তু বরফ হয়ে যায়। এটা প্রতিদিন হতে থাকে, দিনে পানি রাত্রে বরফ, দিনে পানি রাত্রে বরফ। তো বরফ হলে ভলিউম কিন্তু বাড়ে। চিন্তা করো তো, এই জিনিসটা একবার কমতেছে একবার বাড়তেছে, একবার কমতেছে একবার বাড়তেছে, একবার কমতেছে একবার বাড়তেছে। এরকম করলে কিন্তু আলটিমেটলি কি আহ, ভিতরে কিন্তু ব্রেকে কিন্তু ক্ষতি হয়ে যাবে। আমার এখানে ক্ষতি হচ্ছে আমার এই বরফের কারণে, যে তোমার ভলিউমটা আমার বেড়ে যাচ্ছে আমার এখানে। তো এই কারণে আমার ব্রেকটা কিন্তু তোমার ক্র্যাক করতে পারে, এবং ক্র্যাক করলে তোমার দেখো যে এরকম খুবই বিচ্ছিরি চেহারা দেখা যায়। তো এটা হচ্ছে আমাদের ফ্রস্ট অ্যাটাক বলছিলাম। আর লাস্টে যেটা আছে সালফেট অ্যাটাক, সেটা তোমার এখন বলতেছি আমি। এখানে বলা আছে, এখানে সালফেট অ্যাটাক মানে তোমাকে যেটা বইয়ের যে প্রথম যেটা আছে সালফেট অ্যাটাক, এটা আমাদের এখানে ধরো এখানে 5 নাম্বার সাপোজ এই ওয়েবসাইটের মধ্যে। তো এই ইয়াটা হচ্ছে হলো সালফেট অ্যাটাক হইলে যে কি সমস্যা হয় দেখো বলা আছে। হ্যাঁ, মর্টার জয়েন্ট আমাদের ক্রাম্বল করতে পারে, মানে মর্টারটা নষ্ট হয়ে যাবে, মোট কথা হলো এটা। তো এটা কেন হচ্ছে, মেইন সমস্যাটা হচ্ছে যে আমাদের যেহেতু আমাদের এই সিমেন্টের মধ্যে কিছু সালফেটের কিছু কি ইয়ে থাকে, সালফেটের কিছু পরিমাণ থাকে। তো সেই কারণে আমাদের কিন্তু ইয়ারটা হচ্ছে যে আমাদের কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, তো এটা হচ্ছে খুবই স্লো স্লো প্রসেস, নট ফাস্ট। কিন্তু সিমেন্টের সালফেট নট অনলি থাকলে হবে না, তোমার আরো অনেক ফ্যাক্টর আছে। মানে সালফেটের পরিমাণ যদি অনেক বেশি হয় তখন সমস্যা হবে। তাহলে সিমেন্ট ইয়ার দেওয়ার সময় তুমি ক্যালসিয়াম সালফেটের জিপসাম যদি বেশি অ্যাড করে ফেলো তাহলে সমস্যা হবে। সেকেন্ড অফ অল, তুমি যদি একটা ইন্ডাস্ট্রিয়াল সিটিতে থাকো যার পাশে প্রচুর ইন্ডাস্ট্রি আছে, তার মানে সালফার ডাইঅক্সাইড এসব গ্যাস ট্যাস তৈরি হয়, অ্যাসিড রেইন তৈরি করে। তো ওইসব সালফার ডাইঅক্সাইড সালফিউরিক অ্যাসিড ওগুলো যদি বেশি তৈরি হয় তোমার আশেপাশে, তাহলে ওইসব কারণে তোমাদের কিন্তু সালফেট পরিমাণ বেড়ে যাবে। তখন হচ্ছে হলো আমাদের ব্রেকের ওপর সমস্যা তৈরি করবে। এখানে এখানে বলা আছে সালফেটটা কিভাবে তৈরি হয় না হয়। হ্যাঁ, তো তো এই হচ্ছে তোমার চিন্তা মেইন যে সমস্যাগুলো, আরো আরো আছে, বাট এগুলো হচ্ছে মেইন সমস্যাগুলো। তো আমি কিন্তু তোমাদের সাথে মোট 5টা আলোচনা করলাম: সালফেট, ক্রিস্টালাইজেশন, করোজন, সিঙ্কেজ, আর লাস্ট হচ্ছে আমাদের ফ্রস্ট। ঠিক আছে, এই 5টা জিনিস তোমাদের সাথে আমি আলোচনা করছি আমি। আচ্ছা, তোমাদের কারো কোয়েরি থাকলে বলো, না হলে তোমাদেরকে আমি 5 মিনিট ব্রেক দিচ্ছি। আমি 5 মিনিট ব্রেকের পর আমি পরবর্তী কাজটা আমি শুরু করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে রেকর্ডিং শুরু করতে দিতে হলে নেক্সট হচ্ছে আমাদের স্টেয়ার্স, এটাও ছোট একটা জিনিস। তো স্টেয়ার মানে হচ্ছে সিঁড়ি, এটা সবাই জানে। ঠিক আছে, এখানে বলা আছে আবারও, স্টেয়ার মে বি ডিফাইন্ড অ্যাজ সিরিজ অফ স্টেপস
এটা পেজ 65 চ্যাপ্টার 5 স্টেয়ার পড়ছি আমি এটা আমি। এটা অনেকগুলা ধরো মানে মেইন এই চ্যাপ্টার কথা হলো তোমাকে দেখায় দেওয়া যে মানে আমি তোমাকে দেখাবো যে এগুলা কোনটা কি মানি বোঝায় না মানে কি বোঝায়, ঠিক আছে? সো এখানে মেন এটা হচ্ছে রাইজার আর হচ্ছে ট্রেড। আচ্ছা, তো এটা এখান থেকে পাওয়া আছে exact। এটা হচ্ছে রাইজার, ঠিক আছে, এটা একটা ট্রেড। এ রাইজার আবার ট্রেড, এ রাইজার আবার ট্রেড। সো ইউজুয়ালি যেটা হয়, রাইজার গুলার হাইট ইউজুয়ালি হয় 6 ইঞ্চি হয়, আর ট্রেড গুলো ইউজুয়ালি হয় হচ্ছে আমার 10 ইঞ্চ করে হয় ইউজুয়ালি এটা। তো এই এখান থেকে তারপর ছোট করে কিছু অঙ্ক আসতে পারে, ধরো যে একটা একতলা বিল্ডিং, একতলা সরি 2 তলা বিল্ডিং, এখান থেকে আমার সাপোজ উপরের তলায় আমার যাওয়ার জন্য সিঁড়ি ডিজাইন করতে হবে সাপোজ। এবার আমি এভাবে দেখাই। তো সাপোজ জিনিসটা হচ্ছে এরকম যে এখান থেকে রাইজ করলো, ফুল তো রাইজ করে না, অর্ধেক হাইট রাইজ করে, তারপর একটা ল্যান্ডিং থাকে, ল্যান্ডিং থেকে আবার ছিল এদিকে মানে বাকি অর্ধেক বছর ইয়া করে। সেটা যদি আমি সাইড ভিউ দেখি আমি, তাহলে এমন দেখা যাবে সাইড ভিউটা আগে এতটুকু রাইজ করলো, তারপর ল্যান্ডিং, তারপর হচ্ছে সেকেন্ড রাইজ করলো, উঠে আমি 2 তলা উঠে উঠে গেলাম। তো এই টোটাল হাইটটা হচ্ছে আমার সাপোজ 10 ফিট, ঠিক আছে? এই টোটাল হাইটটা 10 ফিট আমার। আচ্ছা, এখন দেখি আমি এটা যদি আমি অর্ধেক করে, তাহলে এটা হচ্ছে আমার 5 ফিট আমার, এই গ্যাপটা 5 ফিট। তাহলে 5 ফিটের মধ্যে আমাদের রাইজার কয়টা থাকবে? রাইজার এতগুলো থাকবে যে 5 ফিট ডিভাইড বাই প্রতিটা রাইজ হচ্ছে আমার 6 ইঞ্চি করে। তাহলে আমাদের ধরো যে অ্যারাউন্ড 10টা আমাদের রাইজার থাকার কথা, 10টা রাইজার হবে। তাহলে ওই 10টা রাইজার হলে তাহলে করসপন্ডিং আমাদের এই লেন্থ কত হবে, মানে এতটুকু ট্রেড লেন্থ কত হবে? এতটুকু ট্রেড লেন্থ হবে হলো 10 ইন্টু ট্রেড। ট্রেড কয়টা থাকে? ট্রেড কি আমার এই যে 10টা রাইজার মানে কি 10টা ট্রেড, নাকি 10টা রাইজার মানে 9টা ট্রেড? এটা একটা মাথায় রাখতে হবে। 10টা রাইজার মানে মোস্ট প্রবলি 9টা ট্রেড হবে মনে হয়। এরকম যদি করি আমি, হ্যাঁ, ধরো 1 2 3 4 5, 5টা রাইজার আছে, আর ট্রেড কয়টা আছে? 1 2 3 4, ট্রেড তোমার 4টা আছে। লাস্ট ওয়ানটা হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম। তো রাইজার যত যদি এন হয়, ট্রেড হবে হলো আমার n-1। তো আমি যদি আমার আগের প্রবলেমে ফিরে যাই আমি, যে আমার 10টা রাইজার তার মানে হচ্ছে আমাদের 9টা ট্রেড। 9টা ট্রেডের টোটাল লেন্থ তাহলে কত? 9 ইন্টু 10 ইঞ্চি, তার মানে হচ্ছে 90 ইঞ্চি। 90 ইঞ্চি মানে কত আমাদের? 90/12, 12 8 96, 12 7 84, 7 ফিট 6 ইঞ্চি, মানে 7.5 ইঞ্চি, সরি 7.5 ফিট। 7.5 ফিট হচ্ছে আমাদের টোটাল আমাদের স্টেয়ারের লেন্থটা। এভাবে লেন্থ 7.5 ফিট, আর এদিকে হাইট হচ্ছে আমাদের হচ্ছে হলো 5। তো এরকম অঙ্ক আসতে পারে যে এই এই একটা বিল্ডিং এ তোমার সাপোজ ধরো যে টোটাল কয়টা রাইজার হয় অ্যারাউন্ড। তো ওটা তুমি অঙ্ক দেখা পাবো যে আমার জানি যে নর্মালি একটা রাইজার অ্যাসিউম করলাম, মেইন অ্যাসিউম হচ্ছে রাইজার হচ্ছে 6 ইঞ্চি করে, আর ট্রেড হচ্ছে আমাদের 10 ইঞ্চি করে। তাহলে ওইটা এইগুলা চিন্তা করো, তখন তুমি অঙ্কটা করে দেখাবা যে আমার তাহলে 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 এই 6টা মানে এতগুলো রাইজার হইলে আমাদের 5 ফিট যদি ধরে যদি করে, তাহলে আমাদের যেমন 10টা রাইজার লাগবে, তারপর হচ্ছে আমাদের এই ইয়েটা লাগবে। স্টেয়ার কেসটা এরকম যাচ্ছে, এরকম যাওয়ার পর হচ্ছে আবার এরকম যায়, ঠিক আছে? ইউজুয়ালি কখনো দেখি না যে একটা স্টেয়ার ফুল 10 ফিট এভাবে গেছে, মানে একেবারে এভাবে গেছে, এটা আমি কখনো দেখিনি। এটা মিনিমাম এতটুকু থাকে। এটা যাওয়ার পর এই ল্যান্ডিং থেকে আবার এখানে করবে। আচ্ছা, তাহলে তোমার রাইজার বুঝছো, ট্রেড বুঝছো। আর স্টেয়ারটা কত কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে? স্টেয়ারটা কত ঠিক আছে, একটা ভালো একটা কথা বলছো। স্টেয়ারের অ্যাঙ্গেলটা তোমার ইয়া হইতে পারে, আহ লেখা আছে এখানে, অ্যাঙ্গেল শুড বি মোর দেন 25 লেস দেন 40। এই অ্যাঙ্গেলটা আমাদের মাথায় ইয়া করতে হবে। এটাকে বলছি আমরা পিচ অফ দ্য স্টেয়ার। পিচ মানে হচ্ছে অ্যাকচুয়ালি এই অ্যাঙ্গেলটা, এই যে এই অ্যাঙ্গেলটা,
এটা হচ্ছে আমাদের চেয়ারের পিচ এটা। আচ্ছা আচ্ছা, তো এরপরে আমাদের আছে আর কি বলছে এখানে, যে আর কিছু টার্ম আছে যে হ্যান্ড রেল। আচ্ছা, এখানে ডায়াগ্রাম থেকে তোমার মানে ভালো বুঝবো না, আমি একটু জুম ইন করি তাহলে বুঝতে পারবো। প্রথমত হ্যান্ড রেলটা হচ্ছে এই উপরে পার্টটা, এটা হচ্ছে হ্যান্ড রেল। এই যে চিকন রেলিং গুলা আছে, এই চিকন গুলা, এগুলোর নাম হলো যে বালুস্টার। ঠিক ইয়াটা এক্সাক্ট ইয়াটা জানি না, মানে প্রনাউন্সিয়েশন আমি জানি না, বাট বালুস্টার বা ব্যালুস্টার, তো এটা বলা হয় এই চিকন চিকন রেলিং গুলো। আর তোমার শুরুতে যে মোটা একটা যে রেলিং আছে, ওটার নাম হচ্ছিল নিউয়েল বল। রাইজও দেওয়া আছে, ট্রেড দেওয়া আছে, মেইনলি হচ্ছিল, মেইনলি এগুলো আমাদের কাজে লাগবে। আর কি আছে স্টেপ। স্টেপ মানে কি? স্টেপ মানে হচ্ছে একটা রাইজার এবং একটা ট্রেড মিলায় একটা একটা স্টেপ। আচ্ছা, পোর্শন অফ স্টেয়ারওয়ে কম্পোজিং ট্রেড এন্ড রাইজার অফ স্টেশন। আচ্ছা, যদি বলো যে অ্যাঙ্গেলটা কত হচ্ছে, তাহলে এখানে দেখো, তাহলে নর্মালি কত হচ্ছে, একটা রাইজার হচ্ছে আমাদের কত, 6 ইঞ্চি। হ্যাঁ, একটা ট্রেড হচ্ছে 10 ইঞ্চি, তাহলে তুমি এটাকে ট্যান ইনভার্স করলে কিন্তু পাও তুমি এখানে। যদি তোমার এই অ্যাঙ্গেল লাগে, এই অ্যাঙ্গেল আর অ্যাঙ্গেল তোমার সেম অ্যাঙ্গেল, তাহলে ট্যান ইনভার্স দেখো তো কত হয় আমাদের এখানে। ট্যান ইনভার্স 6/10 কত হয়? তো 30.96। 30.96, তার মানে সাপোজ 31 ডিগ্রি বললাম, তাহলে আমরা বুঝলাম যে আমাদের আমাদের ইউজুয়ালি আমাদের যে রাইজার যে ইয়ারে দেওয়া হয়, ওই অ্যাঙ্গেলটা আমাদের 31 ডিগ্রি থাকে। ঠিক আছে, মানে এই অ্যাঙ্গেলটা আমি আলটিমেটলি আমি তোমাদের কিন্তু এই অ্যাঙ্গেলটা আমি এই মতো কিন্তু বের করলাম তোমাদের, যেটা কেমন থাকে। তো আর যদি মিনিমাম কত, মিনিমাম হচ্ছে আমাদের হচ্ছে 25 বলছে, ম্যাক্সিমাম হচ্ছে 40। আমার কিন্তু এটা কিন্তু ঠিক আছে, মেনটেন কিন্তু আছে, কিন্তু দিস ইজ মেনটেন। হ্যাঁ, সাপোজ তোমার, হ্যাঁ ভালো একটা কোশ্চেন, সাপোজ তোমাকে বললো যে পিচের অ্যাঙ্গেল হচ্ছে সাপোজ 40 ডিগ্রি। ঠিক আছে, পিচের অ্যাঙ্গেল 40 ডিগ্রি, রাইজার হচ্ছে 6 ইঞ্চি, তাহলে আমাকে বের করে দেখো ট্রেড করতে হবে। তাহলে সেই সেম ইয়েটা করবা যে রাইজার বাই ট্রেড, এটা হচ্ছে আমার 1040। ঠিক আছে, 1040, এখান থেকে আমাদের ট্রেডটা বের করা সম্ভব। এগুলো ছোট বড় অঙ্ক থাকবে, মানে তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে তুমি পারবে না এগুলো। স্টেপ দেখানো হয়েছে, ট্রেড বলা আছে, ট্রেড বইরা বলতে আছে। এখন তোমার প্র্যাকটিক্যাল কথাবার্তা বলি। এখানে একটা কথা আছে, নোজিং করছে। নোজিং তো হচ্ছে এরকম, আম, এখান থেকে বলা যাচ্ছে না ফুল, আমি একটা এখানে একটা ছবি এঁকে তোমার দেখাচ্ছি। আমি যদি এক্স্যাক্টলি এভাবে রাখি, সমস্যাটা হচ্ছে যে যে বেটা যদি এখানে তাকায় আসতে থাকো, এটা তার চোখ, ঠিক আছে, সে বুঝতে পারবে না। হ্যাঁ, যে মানে এই পয়েন্টটা কোন জায়গায় শেষ হয়েছে, কিন্তু বুঝতেছে না, কারণ এটাকে তো মানে যেতে একটা মিলে যাচ্ছে তো, এই কারণে। আমি জানি না তোমাদের কখনো মানে সিঁড়িতে নামতে সমস্যা হয়েছে নাকি, বাট তোমার যদি নোজিং না থাকে, নোজিং মনে হচ্ছে এরকম একটু বের করে দেওয়া, নোজিং না থাকলে তোমার চোখ কিন্তু ভালো মতো তুমি কিন্তু জাজ করতে পারবে না তুমি কি, মানে তোমার এক্সাক্ট এই স্টেপটা কোন জায়গায় আছে। ইউজুয়ালি আমরা তো না দেখে যদি আমরা পাড়া দিই, হ্যাঁ মানে আমি আমার তো হুবহু আমার কিন্তু এক্সাক্ট কিন্তু কখনো কিন্তু অ্যাটেনশন দিই না পায়ের দিকে। আমরা হচ্ছে মোটামুটি চোখটা হচ্ছে সামনে রাখি, সেটা থেকে একটা মানে কি, সাপোজ 20% আন্দাজ করে, বাকিটুকু হচ্ছে নিজের স্কিল দিয়ে আমার হচ্ছে নিচের দিকে নামি। এখন তুমি যদি এই সামনে নোজিংটা না করো, তাহলে তোমার হচ্ছে মানে মিসস্টেপ করার চান্স বেশি থাকে। তো নোজিংটা করা হচ্ছে খুবই জরুরি। নোজিংটা মানে কি অ্যাকচুয়ালি, এই যে এখান থেকে বাইরে বাইর করে দেবে, বাইর করার পর তোমার এখান থেকে তোমার শুরু হবে রাইজারটা। নোজিং না হলে কেউ তো বলি, নোজিং না হলে এরকম এভাবে করতে হবে। আর থাকার ফলে এরকম, ঠিক আছে। এই জন্য আমার নোজিংটা লাগে, যাতে করে আমাদের মানুষজন মহল বুঝতে পারে, আচ্ছা ঠিক আছে আমার এখানে একটা স্টেপ শেষ, তারপর পরবর্তী স্টেপ শুরু। তা না তুমি দেখো তোমার কিন্তু এই একটা স্লাইডিং
সামথিং স্লাইডিং আর এই স্টেপ কোনো পার্থক্য থাকবে না, কিন্তু যখন তুমি উপর থেকে দেখবা ফ্রম ইউর ভিউ, যদি আমার এই সবগুলো যদি মিলে যায় তাহলে তুমি কিন্তু বুঝতে পারবে না এটা কি একটা স্লাইডিং জিনিস, স্লাইডিং র্যাম্প, নাকি এটা একটা সিঁড়ি। এটা বুঝতে একটু ডিফিকাল্ট হয়ে যায় এটা। তো এই কারণে এখানে আমাদের হচ্ছে নোজিং করে দেয়। আর যখন স্টেয়ারটা বানানো হয় তখন কি নোজিং দেওয়া হয় নাকি আলাদা একটা লেয়ারে দেওয়া হয়? বানানোর সময় বানানোর সময় দেওয়া হয়, বানানোর সময় দেওয়া হয়। এখানে দেখতে পাচ্ছি নোজিং একটু দেওয়া আছে, এটা কিন্তু ফুল আবার এখানে বেড়ে গেছে, নোজিং এখানে করা আছে। আচ্ছা ঠিক আছে, ঠিকই আছে। এখানে কথাবার্তা লোকেশন মানে কোন জায়গায় থাকতে হবে। আচ্ছা ওয়েট কিরকম হইতে হবে, ওয়েট শেয়ার ভ্যারিজ সিচুয়েশন, কিন্তু ওয়েটটা হচ্ছে হলো মিনিমাম। আচ্ছা এখানে ভুল লিখছে, 18 মিটার না, 18 মিটার না, 180 সেন্টিমিটার দেন। ওয়েট অফ দ্য স্টেয়ার এত 90 সেন্টিমিটার। এটা কয় ফিট হয় এটা? 90 সেন্টিমিটার এবার 2.54 বাই 12। মানে আমার মনে হচ্ছে যে কোনো কিছু একটা নাম্বার ভুল আছে এখানে। 35.43 আসে। 90 বাই 2.54, এটা হচ্ছে এত ইঞ্চি। এতকে আমি হচ্ছে হলো 12 ভাগ দিলাম, 3 ফিট হয়। স্যার 2.95 আসে। হ্যাঁ হ্যাঁ, মানে 3 ফিট করা হয়। ঠিক আছে, 3 ফিট একটা ওয়েট ঠিক আছে, মিনিমাম 3 ফিট রাখা যায়। একটা চেয়ারের পেসে 3 ফিট হবে, আর হচ্ছে হলো পাবলিক প্লেসে মিনিমাম আমার থাকতে হবে তাহলে 6 ফিট। 18 মিটার গুলো তো 18 বাই 3.28, 18 ইন্টু 3.28, 60 ফিট হয়ে যায় ভুল করে এখানে। তো এখানে একটা ভুল আছে, ঠিক আছে। এটা 18 মিটার হবে না, এটা হবে হলো 180 সেন্টিমিটার, তাহলে 6 ফিট হয়। তাহলে এখন ঠিক আছে আমাদের। তো পাবলিক প্লেসে আমাদের স্টেয়ারে ওয়েট, মানে এই যে স্টেয়ার যে যাচ্ছে, মানুষ যে যাচ্ছে, হ্যাঁ, টপ সাপোজ আমার টপ ভিউ, এটা হচ্ছে আমাদের বলতে হলো এই গ্যাপটা, এই উইডটা থাকতে হবে আমাদের প্রাইভেট প্লেসে 90 সেন্টিমিটার মিনিমাম, আর পাবলিক প্লেসে মিনিমাম হচ্ছে আমাদের 180 সেন্টিমিটার। আচ্ছা পাবলিক প্লেসে বাড়াইছে কেন? হ্যাঁ স্যার বেশি মানুষ যাতায়াত করে। exactly, হ্যাঁ হ্যাঁ, বেশি মানুষ যাতায়াত করে। এখন ডাবল যদি হয় যে আরো বেশি, মানে এটা তো মিনিমাম, ঠিক আছে। চিন্তা করো অস্টে কিন্তু এই যে এক্সাম টাইমে কিন্তু প্রচুর লোক ওঠানামা করে, যে পরীক্ষা শেষ হলে বা কিছু একটা, তাহলে আমাকে মিনিমাম কিন্তু তাহলে কিন্তু আরো বেশি দেওয়া লাগতে পারে। 180 মে নট বি এনাফ। তো মানে বেশি লোক আসলে আমাদের ওরা যেন সবাই যেন কমফোর্টেবল যেতে পারে, সেটা মাথায় রেখে অ্যাকচুয়ালি আমাদের স্টেয়ার কেস ডিজাইন করতে হবে। এটা গেল আমাদের ওয়েট অফ স্টেয়ার গেল। আর লোকেশন মানে কি? লোকেশন মানে হচ্ছে আমাদের সবাই যেন ইজিলি যেন সেখানে যেন যেতে পারে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন শুরুতে আমাদের অস্টের কি আছে, সিভিল বিল্ডিং এ অস্টে ঢোকার পর হচ্ছে হলো ওই যে প্লাজা পর হচ্ছে তুমি বাম দিকে ঘুরলা, বাম দিকে ঘুরে মসজিদের মানে আমাদের ঘরের পাশে কিন্তু স্টেয়ার আছে। তো এখান থেকে হচ্ছে অ্যাক্সেসিবল ফর এভরিওয়ান। আচ্ছা এটা কিন্তু এরকম করে না যে তুমি তোমার কষ্ট করে বি ব্লকে যাওয়া লাগবে তারপরে স্টেয়ার, তা তোমার তো অনেক পেন হইছে। তো ইট শুড বি অ্যাক্সেসিবল ফর এভরিওয়ান। আচ্ছা এরপরে তোমার কি আছে, লেন্থ অফ ফ্লাইট। হ্যাঁ, লেন্থ অফ ফ্লাইটটা মানে লেন্থ শুড বি রেস্ট্রিক্টেড টু ম্যাক্সিমাম 12 মিনিমাম 3। আচ্ছা এগুলিটা হচ্ছে এরকম, আমি এটা এখান থেকে বুঝাই। আমি এখানে লেন্থ এরকম বোঝাচ্ছে, এই লেন্থ হচ্ছে 1, এই যে লেন্থ 2, লেন্থ 3, লেন্থ 4, ঠিক আছে। এটা মানে বলছে লেন্থ মানে তার মানে অ্যাকচুয়ালি এখানে আমার কয়টা ট্রেড আছে,
একটা পার্টিকুলার স্টেয়ারে একটা না কয়টা ট্রেড আছে, সেটা লেন্থ। একটা লেন্থ শেষ হওয়ার পর একটা ল্যান্ডিং হবে, ল্যান্ডিং এর পর তারপরে আবার শুরু হচ্ছে, সিঁড়ি সিঁড়ি আবার শুরু হচ্ছে। তো এই ফুল মানে দুইটা ল্যান্ডিং এর মাঝখানে যতটুকু আমাদের কন্টিনিউয়াস একটা আমার ফ্লাইট আছে, তো সেটা হচ্ছে আমাদের বলতেছে এটা লেন্থ কত। তো এখন দেখো, সাপোজ এই সিঁড়ি চিন্তা করলাম, আমাদের লেন্থ কিন্তু এখানে শেষ, তারপরে আমার কিন্তু আবার লেন্থ শুরু হয়েছে এখানে। তো তুমি এখন আহ যদি তো কি করে, মিনিমাম আমাদের 3টা লাগে, ম্যাক্সিমাম আমাদের 12টা। তো আমাদের ম্যাক্সিমাম 12 করে সেটা তোমার বুঝতে পারতেছো, কারণ মানুষ তো হাঁপায় যাবে। তারপর 12 স্টেপ উঠলো, তারপর হাঁপাই গেল, হাঁপানো মানে একটু একটু টায়ার্ড হওয়ার পর রেস্ট নেওয়ার পর কি আবার হচ্ছে আবার বাকি স্টেপ উঠলো। তো এইটা হচ্ছে হলো গুড। এখন কথা হলো, বলতে পারো স্যার তাহলে তো আমি এটা এরকম করতে পারি যে একটা রাইজ একটা একটা ল্যান্ডিং, এটা আসলে খুব প্যাথেটিক। একটা রাইজ একটা ল্যান্ডিং কি 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 দেওয়া যাবে, এই বিশাল ল্যান্ডিং না, তাহলে তোমার তো আর জীবনে শেষ হবে না। তুমি যদি এই ল্যান্ডিং এর সংখ্যা বাড়িয়ে দাও, তা তোমার কিন্তু লেন্থ কিন্তু অনেক বেড়ে যাবে আলটিমেটলি। এত লেন্থ তো তোমার বিল্ডিং এ নাও থাকতে পারে। তো তোমার চ্যালেঞ্জটা হচ্ছে তোমার যে কম ল্যান্ডিং এর মধ্যে মানে কম লেন্থের মধ্যে আমার হচ্ছে পুরো স্টেয়ার কেসটা আমার উঠাতে হবে আমার। তো আইদার তুমি যেটা করতে পারো যে এই যে এরকম করতে পারো, আহ এখানে ল্যান্ডিং হইলো, এরকম করলা। আবার অনেকে এরকম করে, এখানে ল্যান্ডিং, তারপর হচ্ছে আবার আবার এতটুকু কিছুক্ষণ যায়, আবার এখানে দেওয়া শুরু করে আবার। মানে এখানে ল্যান্ডিং থেকে আবার স্টেয়ার কেস, আবার আরেকটা ল্যান্ডিং, তবে আবার যায়। এই তিনটাও কিন্তু আছে। যেমন ধরো তারপর এখানে এই নিচের দিকে নামলো, ল্যান্ডিং, তারপর এখানে আসলো, এখানে আরেকটা ল্যান্ডিং, তারপর ধরো যে এখানে গেল। হ্যাঁ, এটা একটা করতে হবে। তো এটা করলে তোমার কিন্তু লেন্থ কিন্তু আরো কমে আছে ওভারঅল। কারণ এই যে এই স্টেয়ার কেসটা, সেটা কিন্তু আমি যদি এখানে ল্যান্ডিং না দিতাম তাহলে স্টেয়ার কেস গুলো এরকম করতে হইতো, তারপর ল্যান্ডিং দিয়ে তারপর আবার এরকম করতে হইতো। তাহলে এই এক্সট্রা লেন্থটা কিন্তু আমার কিন্তু বেঁচে যাচ্ছে আমার। আচ্ছা, সো এরকম চিন্তা করলে আমাদের মিনিমাম 3, ম্যাক্সিমাম হচ্ছে আমাদের 12 রাখতে হবে। পিচ অলরেডি বলতে আমি মিনিমাম 40। আচ্ছা, পিচের কথাটা বলি তো আমি, যে 40-এর মানে যত খাড়া তত তোমার উঠতে কষ্ট হবে তোমার, ঠিক আছে। আর ফ্ল্যাট তাহলে করা যায়, কিন্তু ফ্ল্যাট যদি বেশি করা তোমার, তাহলে কিন্তু এই লেন্থটা তোমার বেড়ে যাচ্ছে। তোমার কিন্তু একটা ইউ হ্যাভ এ লেন্থ লিমিটেশন, এর চেয়ে বাড়ানো যাবে না, কারণ তাহলে তোমার তো পাশের প্রপার্টি তোমার চলে যাবে তোমার। সো তোমার এই অ্যাঙ্গেলের মধ্যে তোমার লিমিটেশন তোমার রাখতে হবে। ম্যাটেরিয়ালস, দেয়ার শুড বি প্রিফারেবলি কনস্ট্রাক্টেড ম্যাটেরিয়াল উইথ ফায়ার রেজিস্টিং প্রপার্টি। স্বাভাবিক, মানে কাঠের তৈরি করা উচিত না, আর তৈরি করলেও যেন বার্নিশিং করে, যাতে করে আমার যেন আগুন যেন না লাগে। হেডরুম, আচ্ছা, তো হেডরুমটা মানে কি বিটুইন দ্য ট্রেড এন্ড সফিট অফ দ্য ফ্লাইট ইমিডিয়েটলি অ্যাবভ। আচ্ছা, সো চিন্তা করে দেখো, ধরো এইটা একতলা সিঁড়ি, ঠিক আছে, এটা হচ্ছে হলো উপরের তলা সিঁড়ি। সো এটা এটা হচ্ছে এরকম, আমি একটু জুম ইন করি ধরো। ঠিক আছে, এরকম কিছু একটা সাপোজ। তো একটা সিঁড়ি কিন্তু স্ট্রাকচারাল চিন্তা করে তুমি এরকম দেখা যায়, এরকম করার পর এই এদিকে, এই এদিকে, তারপরে তোমার অটোকেটা যেমন শিখাচ্ছা কথা এরকম। তো এই যে লোয়ার পার্টটা, এটাকে বলতেছি আমি সিলিং বলতেছি। একটা স্টেয়ারের সিলিং হচ্ছে তলটা, সিলিং মানে স্টেয়ারের যে তলটা, এই তলটা হচ্ছে হলো এই তলটা, ঠিক আছে। তলটা এখানে দেখাচ্ছে আমাদের এখানে। তো এই তল থেকে আমাদের যে এই এই যে এই গ্যাপটা, এটাকে বলতেছি আমি হেডরুম বলতেছি আমি। তাহলে উপরের স্টেয়ারের তল থেকে নিচের স্টেয়ারের যে ইয়া পর্যন্ত, ট্রেড পর্যন্ত যে গ্যাপটা আছে, সেই গ্যাপটা হচ্ছিল আমাদের হচ্ছে হেডরুম। তো বুঝতে পারছো, তুমি যদি এক্সট্রিমলি ফ্ল্যাট রাখলে সমস্যা হইলো হেডরুম কিন্তু খুব কম পাবা। আর তুমি যদি স্টেয়ার গুলো খাড়া রাখো, তাহলে হেডরুম ভালো পাওয়া যাবে। হেডরুমটা বলছে কি should not be less than 2.14 মিটার। আবার এখানে 2 মিটার লেখা আছে, এটা আমি একটু পরে আমি একটু
ক্লাসের পর তোমাকে আমি শিওর করে দেবো কোনটা হবে, বা আমাকে জিজ্ঞেস করবো পরে ক্লাসের। মোস্ট অফ 2 মিটার হবে, ঠিক আছে, সব জায়গায় 2 মিটার আছে। এটা এটা হচ্ছে 2 মিটার, তুমি লিখে নাও, এখন লিখে নাও। একটা হিউম্যানের হাইট হচ্ছে নর্মালি ধরো সাপোজ 5 ফিট 6-7 যদি হয় বাংলাদেশে, তাহলে ওটা হচ্ছে অ্যারাউন্ড 170 60-70 হয়, 60-70 সেন্টিমিটার, মানে 1.6 মিটার হয়। তাহলে আমার ওটা চিন্তা করলে আমাদের 2 মিটার ঠিক আছে। আচ্ছা, ওয়াইন ড্যাশটা আমি একটু পরে বলতেছি। বালুস্ট্রেট তো তোমার অলরেডি বলছি আমি। এই চিকন রেলিং গুলোর নাম হচ্ছে বালুস্ট্রেট, চিকন গুলো। ল্যান্ডিং, ল্যান্ডিং এতক্ষণ বুঝছো হোয়াট ইউ মিন বাই ল্যান্ডিং। ল্যান্ডিং এর উইথ কি বলছে, শুড নট বি লেস দেন স্টেয়ার উইথ। তার মানে সাপোজ ধরে এই সিঁড়ি আছে, ঠিক আছে, এই সিঁড়ি আছে, এই হলো আমার সিঁড়ি বললাম, এটা আমার টপ ভিউ। তারপর এখানে আমি একটা ল্যান্ডিং করলাম, দেখা গেলো যে তুমি এখানে একটা বিশাল বিশাল কলাম দিয়ে আটকায় রাখছো। এই কারণে কি হলো, মাঝখান দিয়ে চিকন একটা জায়গা আছে যাওয়ার জন্য, Just এতটুকু জায়গা আছে যাওয়ার জন্য। তাহলে কি হবে, হবে না তো তাহলে আমার, তাহলে তোমার এখানে তোমার জাম লেগে যাবে। তো আমার ল্যান্ডিং শুড নট বি লেস দেন দ্য উইডথ অফ স্টেয়ার। স্টেপ প্রপোর্শন, এটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে তুমি সাপোজ তুমি 10 ইঞ্চি ট্রেড, 6 ইঞ্চি রাইজার, তার মানে তোমার মাথায় কিন্তু একটা প্যাটার্ন ঢুকে গেছে। হঠাৎ করে দেখলা কি যে একটা ট্রেড, ঠিক আছে, সাপোজ রাইজারটা হয়ে গেছে তোমার 15 ইঞ্চি। তাহলে বুঝো তুমি তুমি কিন্তু একটা ইউনিফর্ম যাচ্ছিলা, হঠাৎ করে একটা তোমার কিন্তু এখানে গিয়ে তুমি কিন্তু থামকা যাবে, কারণ তোমার প্যাটার্ন কিন্তু নষ্ট হয়ে গেছে। তো এইসব জায়গায় কিন্তু তোমার কিন্তু বেশি অ্যাক্সিডেন্ট হয়। তুমি একটা প্যাটার্ন ধরে আগাচ্ছ, ঠিক আছে, মাথায় প্যাটার্ন ধরে আগাচ্ছ, হঠাৎ করে তুমি দেখলে কি তোমার হঠাৎ প্যাটার্ন পাল্টা গেছে, তুমি যদি ক্যাচ না করতে পারো তুমি কিন্তু অ্যাক্সিডেন্ট করবে। তো এইসব কিন্তু করা যাবে না। মানে মানে আমাদের কনস্ট্রাকশন করার সময় আমাদের ইউনিফর্ম রাখতে হবে, শুড বি মেড ইউনিফর্ম। আচ্ছা, আজকে কি বলছে এখানে, ক্লাসিক্যাল চর্চা শিখেছে, এর আগে আমি আর কিছু কথা বলিনি। আচ্ছা, এর আগে একটা কথা হচ্ছে যে দেখবো অনেক সময় দেখবা যে নিচের তালার স্টেয়ারটা অনেক উঁচু করে, এটা কেন করে একটু বলতে পারবা? স্যার পার্কিং এর জন্য স্যার। আর ওপেনিং এর জায়গা কম থাকে সেজন্য স্যার। এক্স্যাক্টলি, হ্যাঁ ইয়া ওই পার্কিং যে বলছে হলো এটা মেইনলি পার্কিং এর জন্য করে। তার মানে কথা হচ্ছে যে সাপোজ এরকম হইতে পারে যে নিচে পার্কিং করতে পারো, অথবা নিচে হইতে পারে যে কোনো দোকানপাট, অনেকে দেখা যায় অফিস কাম দোকান, হয়তো কি বল সরি ইয়া মানে সব কাম, ওই যে হোম, তো উপরের তালাগুলো হোম থেকে নিচে আমার সব থাকে, হইতে পারে শপে মনে একটু জায়গা বেশি লাগতে পারে উপরে হাইটটা, এটা হতে পারে। আবার এরকম করা যেতে পারে, দেখো সাপোজ তো ভার্সিটি হইতে পারে, ভার্সিটি বিল্ডিং এ তুমি এখানে কিছু ল্যাব রাখছো, ল্যাবের আমাদের ল্যাব আছে আন্ডারগ্রাউন্ডে আছে, সাপোজ যাদের ল্যাব হচ্ছে হলো অ্যাট গ্রাউন্ড লেভেলে আছে, তো ওদের তো উঁচু উঁচু মেশিন রাখার জন্য কি নিচতলাটা একটু উঁচু রাখতে হবে। তো মানে কথা হচ্ছে বা নিচ অনেক জায়গায় বিল্ডিং এর নিচতলাটা একটু উঁচু থাকে, তো এই কারণে দেখবো যে নিচের যে সিঁড়িটা সেটা কিন্তু একটু উঁচু রাখতে হবে, মানে একটু বড় থাকে, উঁচু থাকে, ঠিক আছে, এটা হলো এই কথা। আর সাপোজ উপরের সাপোজ গ্রাউন্ড ফ্লোরটা হচ্ছে আমার হাইট হচ্ছে হলো 20 ফিট হতে পারে, 20 থেকে 15 থেকে 20 ফিট হতে পারে, এরপর বাকিগুলো হচ্ছে আমার 10 ফিট করে, ঠিক আছে? আচ্ছা, আর লাস্ট এখানে একটা কথা আছে যে ওয়াইন্ডার্স। আচ্ছা, ওয়াইন্ডার্সটা ছবি ছাড়া পসিবল না তো বোঝানো যায়। দেখি আমার ছবি আছে নাকি আমার, স্টেয়ার্স। এগুলো আমি জাস্ট তোমাদের এমনি দেখানোর জন্য যে
মানে অনেক অদ্ভুত ধরনের স্টেয়ার কেস আছে আমাদের। এই জন্য পাথরের স্টেয়ার কেস দেখতে খুবই ডেঞ্জারাস স্টেয়ার একটা। এটা আবার কি স্টেয়ার নিচে আছে, এই স্টেয়ার কেস এখানে আছে, এই জায়গায় স্টেয়ার কেস। ঠিক আছে, ওয়াইন ডাস্টটা কোথায় আছে? এখানে এখানে ওয়াইন ডাস্টটা আছে। এই ছবিটা বোঝা যাচ্ছে না। না সরি, লাভ হলো না, আমি আরেকটা ছবি দেখি। এখান থেকে কিছুটা পাবা তুমি, যারা কাহিনী বুঝতে পারবা। দেখো তো, একটা পার্টিকুলার ট্রেড চিন্তা করো, ট্রেড, ঠিক আছে, পার্টিকুলার ট্রেড, ধরো এই ট্রেডটা। আচ্ছা, এই ট্রেডটা ইয়া কি ঠিক আছে? মানে তোমার নর্মাল একটা ট্রেড কিন্তু দুই জায়গায় আমার কিন্তু সেম ইয়া থাকে, উইথ থাকে, উইথ বা লেন্থ হোয়াট এভার বলো, সাইজটা সেম থাকে। এখানে কি হচ্ছে, এখানে কিন্তু এরকম তেরা, এই ব্যাকা, আবার এখানে একটু আরো বড়, মানে এই দুইটা ইয়া কিন্তু সেম না। সমস্যাটা হচ্ছে তোমার যদি আমার সেম না থাকে, সমস্যা বলে কি হয়, তুমি যখন এখান থেকে যাচ্ছ, তুমি তোমার চোখ কিন্তু আছে এই জায়গায়, তো তোমার তোমার চোখ হচ্ছে হলো এটারে জাজ করতেছে, এই উইথটাকে, এবং ধরে নিচ্ছে যে এই উইথটা এবং এই উইথটা হচ্ছে সেম। আসলে তোমার বডি কিন্তু দেখতে আছে যে আলটিমেটলি পা দেওয়ার সময় দেখলা এই দুটো উইথ কিন্তু সেম না। তো এই সমস্যাটা হয় যদি আমার এটা হচ্ছে ওয়াইন্ডার বলে। ওয়াইন্ডারের জিনিসটা হচ্ছে তোমার দুই দুই জায়গাতে আমাদের হচ্ছে সেম, আমাদের উইথ নাই। তো এটা আমাদের কখন করে চিন্তা করে দেখো তো, এই দেখো এখান থেকে এসে দেখো নর্মালি একটা আমার কি করা লাগতো বলে, এখান থেকে যদি এখানে আসা লাগতো, এভাবে যাওয়া লাগতো, একটা ল্যান্ডিং হইতো, এভাবে যাওয়া লাগতো, একটা ল্যান্ডিং হইতো, এভাবে যাওয়া লাগতো, একটা ল্যান্ডিং হইতো। তাহলে কিন্তু এই যে একটা দুইটা তিনটা তিনটা কিন্তু আমাদের অ্যাডিশনাল ল্যান্ডিং লাগার দরকার ছিল। কারণ আমরা কিন্তু স্টেয়ারের মধ্যে কিন্তু দিক পাল্টাই না, দিক পাল্টাই কোথায় আমরা, দিক পাল্টা হচ্ছে আমার ল্যান্ডিং এর মধ্যে নর্মালি, কিন্তু এখানে কিন্তু স্টেয়ারের মধ্যে তুমি দিক পাল্টাচ্ছ তুমি, এটা কিন্তু খুব ডিফিকাল্ট। তুমি কিন্তু নিচেও নামতেছো, আবার তুমি দিকও পাল্টাচ্ছ। এটা করতে গেলে মানে অনেকে দেখা যায় ভারসাম্য হারায় ফেলে। চেহারা লাগলে দেখতে পাচ্ছ তুমি, যে দেখতে তোমার কিন্তু ভয় লাগতে পারে তুমি এখান থেকে কিভাবে যাও তুমি, ঠিক আছে। সো ওয়াইন্ডারটা যতক্ষণ সম্ভব অ্যাভয়েড করা হচ্ছে বেস্ট। ওয়াইন্ডারটা যদি অ্যাভয়েড করা যায়, তাহলে আমাদের এখানে এখানে কি করতে হবে, আমাদের এখানে ল্যান্ডিং দিতে হবে। আর যদি তোমার ল্যান্ডিং দেওয়ার জায়গা না থাকে, তাহলে তোমার ওয়াইন্ডার ছাড়া মানে আর উপায় নাই। তো এটা হলো কথা, ল্যান্ডিং না থাকলে তোমার ওয়াইন্ডার দিতে হবে, কিছু করার নাই। আর যদি ল্যান্ডিং এর জায়গা থাকে, তাহলে আমার ল্যান্ডিং দিয়ে আমাদের এইসব জিনিসগুলা করা হচ্ছে ভালো। আমাকে আরেকটা দেখাইবো, স্পাইরাল দেখে দেখে এখানে স্পাইরাল, এটা দেখে একটু স্পাইরাল স্টেয়ারকেস, ঠিক আছে, দেখতে মনে হয় সুন্দর দেখা যাচ্ছে। সমস্যা তো আবার ওয়াইন্ডার করতে গেলে, এখানে দেখো সাপোজ চিন্তা করো এই ল্যান্ডিংটা, এই যে এই ল্যান্ডিং চিন্তা করো, এই ল্যান্ডিং না সরি, মানে এই ইয়ারটা, এই ট্রেডটা চিন্তা করো। তো এই ট্রেড দেখো এখানে কিন্তু চিকন, ঠিক আছে, আর এখানে কিন্তু মোটা, প্লাস তুমি কিন্তু ঘুরতেছো, তার মানে কি তুমি ঘুরতেছো, তুমি কিন্তু ঘুরতেছো, আবার তুমি নিচে নামতেছো তুমি। তো মানে তুমি যদি তোমার চোখ যদি এখানে থাকে, কিন্তু তোমার পা থাকে এখানে, তাহলে তুমি কিন্তু ভুল করবা, তুমি কিন্তু ভুল করবা। আর তোমার চোখ এটা দেখে ভাবতে পারে তোমার পায়ে মনে হয় সেম উইথ আছে, সেম উইথ কিন্তু নাই কিন্তু। তো মানে মানুষের যদি ভুল হয় এসব এসব করতে গেলে, এই জন্য আমাদের ওয়াইন্ডার যত সম্ভব আমাদের অ্যাভয়েড করা উচিত।
এখানেও ওয়াইন্ডার দিয়ে রাখছে। মানে দেখতে সুন্দর দেখা যায় কিন্তু মানে চলতে গেলে কষ্ট হয়। আচ্ছা, দেখো এই মহিলা কিন্তু কোন দরকার আছে রেলিং ধরা? দরকার নাই, কিন্তু করতে হচ্ছে কারণ এটা কিন্তু এরা মোটামুটি অভ্যস্ত না ওয়াইন্ডিং দিয়ে চলার জন্য। এই কারণে তোমার কিন্তু চেয়ারটা কিন্তু অনেক অনেক কিন্তু চড়া কিন্তু আছে, তোমার কিন্তু ওয়াইন্ডার ধরা লাগে না কিন্তু, মানে তোমার কিন্তু রেলিং ধরা লাগে না, কিন্তু এই ওয়াইন্ডারের কারণে কিন্তু উনি বাধ্য হচ্ছে ডিরেক্ট ধরার জন্য। আচ্ছা ঠিক আছে, এটা বলতে যাক। এগুলো জাস্ট নর্মাল মানে এক্সেপশনাল। আচ্ছা ঠিক আছে, কাজ করে যান। Okay. তো তোমরা তাহলে কনসেপ্টটা বুঝছো যে ওয়াইন্ডার কথাটা মানে কি? আচ্ছা তাহলে আমার এখানে লাস্টে কি বাকি আছে, মানে কিছু ইয়া বাকি আছে, ক্লাসিফিকেশন বাকি আছে। প্রথমত তোমাদেরকে আমি অলরেডি সার্কুলার দেখা বলছি আমি। আচ্ছা সবার কাছে স্ট্রেট স্টেয়ার, স্ট্রেট মানে কি হচ্ছে জাস্ট এক জায়গা থেকে আরেক জায়গায় জাস্ট এক ফ্লাইট, আর কোনো ফ্লাইট নেই, জাস্ট একটা ফ্লাইট আছে। আচ্ছা নেক্সট, ডগ লেগ মানে হচ্ছে কুকুরের পা যেমন এরকম থাকে, হ্যাঁ, কুকুরের পা মতো চিন্তা করতে পারো এটা। তো একটা ইয়া থাকবে, এক ফ্লাইট নামবে, একটা ল্যান্ডিং থাকবে, তারপরে এক ফ্লাইট আবার নাম, এটা হচ্ছে আমাদের ডগ লেগ। ওপেন নিউয়েল স্টেয়ার, তো এখানে হচ্ছে যে এই নামলো, ল্যান্ডিং একটা, আবার এভাবে নামলো, ল্যান্ডিং একটা, আবার এভাবে নাম। আর এটার সাথে ডগ লেগের পার্থক্য হচ্ছে এরকম, ডগ লেগটা হচ্ছে এরকম দেখা যাচ্ছে, এখানে আসছে, এই একটা বড় একটা ল্যান্ডিং আছে, আবার এখান থেকে নামা শুরু করছে, ঠিক আছে, এটা হচ্ছে ডগ লেগ। জিওমেট্রিক্যাল স্টেয়ার মানে হচ্ছে তোমার এখানে এই যে এই টার্নটা থাকবে। আচ্ছা এটা হচ্ছে এরকম যে মানে প্ল্যাটফর্মে আমার কার্ভটা এটার সাথে ডগ লেগটা পার্থক্য হচ্ছে ডগ লেগটা কোনো গ্যাপ থাকবে না, এখানে ডগ লেগটা কোনো গ্যাপ থাকবে না, এটা একেবারে কাছাকাছি থাকবে, ঠিক আছে। আর এখানে হচ্ছে এখানে মানুষ একটু ঘুরতে হচ্ছে, এই ঘুরে তারপর এখানে যেতে হচ্ছে। সার্কুলার স্টেয়ার অলরেডি তোমাকে দেখাইছি এগুলো আমি। এটা হচ্ছে বাইফার্কেল স্টেট, তো এটা কি হচ্ছে জিনিসটা, তো এগুলা তোমার নর্মালি দেখা যায় ওই বাংলা সিনেমার যে ওই দেখা যায় ওই যে বড় বড় বাড়িওয়ালার যে দেখবা রেড কার্পেট দেওয়া থাকে, দেখা এখান থেকে একজন নাইমা আসে একজন, ঠিক আছে, এখান থেকে একজন নাইমা আসে, নেমে আসে পুরো জয়েন করে এক জায়গায়, জয়েন করে নিচে নেমে আসে। তো দিস ইজ কল্ড বাইফার্কেটেড স্টেয়ার। ওকে, তাহলে আমার এখানে স্টেয়ার শেপ, কারো কোনো কোশ্চেন আছে স্টেয়ার নিয়ে? কোশ্চেন নাই, ঠিক আছে ওকে। তাহলে আমাদের হলো লাস্ট একটা ইয়ে আছে, এটা হচ্ছে আমাদের শোরিং আন্ডারপিনিং স্ক্যাফোল্ডিং, এটা করে আমাদের আজকে ইনশাআল্লাহ ক্লাস শেষ। আচ্ছা দেখি এটা আমি কয় পেজ লাগবে, বেশিক্ষণ আছে, 70 পেজ, 3-4 পৃষ্ঠা, ঠিক আছে, 2-3 পৃষ্ঠা। ওকে, তো শোরিং মানে টেম্পোরারি স্ট্রাকচার, টেম্পোরারি কনস্ট্রাকশন রিকোয়ার্ড টু সাপোর্ট অ্যান আনসেফ স্ট্রাকচার। ধরো এই একটা এই ওয়াল, ঠিক আছে, এই ওয়ালটা আমি ধরে বানাচ্ছি এখন। সো এই ওয়ালের সাপোজ নরম অবস্থায় এই ওয়ালটা কিন্তু পড়ে যেতে পারে, নরম অবস্থায়। তো আমার এই ওয়ালটা শক্ত হওয়া পর্যন্ত আমার এখান থেকে একটু সাপোর্ট দিয়ে রাখবে, দিস ইজ কল্ড শোরিং। আবার শোরিং আমরা কিন্তু ওই যে ফাউন্ডেশনে পড়ছিলাম যে আমরা বিশাল একটা কাটিং করলাম, এখন মাটিটা যদি ভিতরে যদি না ঢুকতে পারে সে কারণে আমরা হচ্ছে এখানে কি করতে পারি, আমরা এখানে পাইলিং করে দিলাম, মানে স্টিম্বার পাইল দিয়ে দিলাম এখানে, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে শোরিং, তাহলে মাটিটা যেন ভিতরে না ঢুকতে পারে, তার মানে আমরা সাপোর্ট দিয়ে রাখতেছি, সাইড থেকে সাপোর্ট দিয়ে রাখতেছি, দিস ইজ কল্ড শোরিং। আচ্ছা তো এখানে বলা আছে যে কি কি
কোন কোন সময় করা হয়? প্রথম হচ্ছে when the walls of the building develop signs of bulging or leaning outwards। আচ্ছা, সাপোজ কোনো কারণে বিল্ডিং এরকম স্ট্রেট থাকার কথা, ঠিক আছে? বিল্ডিংটা কোনো কারণে বিল্ডিংটার দিকে ঝুঁকে পড়তেছে, হইতে পারে বিল্ডিং এ ক্র্যাক বা হইতে পারে মাটিতে সমস্যা আছে, হোয়াট এভার, বিল্ডিং ঝুঁকে পড়তেছে, তাহলে কি করতে হবে আমার? শোরিং করতে হবে আমার এখানে। আবার দেখো, সাপোজ হইতে পারে একটা একটা পার্টিকুলার ওয়াল আমাদের ভাঙতে হবে। তো ধরো এই পুরোটা ওয়াল, সাপোজ এতটুকু সেকশন ভাঙতে হবে আমার, এইটুকু ভাঙলো তো বাকি ওয়ালটাও তো পড়ে যাবে, তো বাকি ওয়ালটা তো আমার সাপোর্ট দিয়ে রাখতে হবে। তারপর কি লিখছে? Shoring is necessary to support structure when the large openings are required to be made in the main walls of two adjacent buildings. When the intimate building is to be pulled down and rebuilt. আচ্ছা ঠিক আছে, ওকে। এইটা হচ্ছে এরকম, আচ্ছা বিল্ডিং ওয়ান, ধরো এই বিল্ডিং গুলো খুব গাঁথাগাঁথি করে লাগানো আছে, বিল্ডিং ওয়ান, বিল্ডিং টু, বিল্ডিং থ্রি। এখন আমার এই মাঝখানের বিল্ডিংটা আমার এখন টেয়ার ডাউন করতে হবে, ভাঙতে হবে। আচ্ছা, তো ঠিক আছে, একটা হতে পারে যে ওয়ার্কার ভিতরে গিয়ে এই ভাঙা ভাঙার চেষ্টা করতে পারে, কিন্তু হইতে পারে সাপোজ যে এই ওয়াল গুলো হচ্ছে অনেক ঠিক, হইতে পারে এখানে কিছু গ্যাসের লাইন আছে, পাইপের লাইন আছে, আর তুমি যদি ফুটুস করে গ্যাসের লাইন ফুটো করে দাও তাহলে পুরো বিল্ডিং বাস্ট হয়ে যাবে, ঠিক আছে? তার মানে যদি এরকম হয় যে ইনসাইড দিয়ে যাওয়ার সময় আমার ইনসাইড থেকে ভাঙ্গা কোন এক কারণে পসিবল হচ্ছে না, হইতে পারে পানির লাইন বা গ্যাসের লাইনের কারণে আমাদের ভাঙ্গা হচ্ছে পসিবল হচ্ছে না, তাহলে আমাদের হচ্ছে হলো যে আউটসাইড থেকে করতে হবে। হ্যাঁ, তুমি এটা বলতে পারো স্যার তাহলে আমরা গ্যাসের লাইনটা অফ করে দিই। হ্যাঁ, গ্যাসের লাইনটা অফ করতে পারো, কিন্তু গ্যাসের লাইনটা অফ করলা কিন্তু ভিতরে যে গ্যাসটা ট্র্যাক হবে সেটা কি হবে? মানে কথা হচ্ছে তোমার এখান থেকে সাপ্লাই আসছে, ঠিক আছে? তার মানে তোমার কিন্তু চুলার মধ্যে কিন্তু চুলা জ্বালালে কিন্তু গ্যাস ঢুকে, তাহলে এতটুকু জায়গায় কিন্তু আমার কিন্তু গ্যাস কিন্তু অলরেডি কিন্তু আছে। এই যে এতটুকু জায়গায় কিন্তু আমার গ্যাস আছে, ঠিক আছে? এই কথা হলো যে মানে আমি গ্যাস লাইন অফ করলে এতটুকু তোমার ট্র্যাপড আছে আমার, তো আমার ভুল করে যদি এই লাইনের মধ্যে কোথাও দিয়ে ইয়া করে তো কিন্তু বাস্ট হয়ে যেতে পারে। তো এই কারণে আমাদের যেটা করতে হবে যে হইতে পারে যে এই বিল্ডিং এ ঢুকে আমাদের হচ্ছে আউটসাইড থেকে আমাদের কিন্তু জিনিসটা মানে পিটানো লাগতে পারে ওয়ালটা। সো এই বিল্ডিং থেকে ঢুকে যখন যখন আমি এখান থেকে যখন এখানে কাজ শুরু করব, তখন এখানে আমার একটা গর্ত তৈরি করতে হবে ওয়ার্কারদের মুভমেন্ট করার জন্য। তো এখানে গর্ত করার পর তারপর হচ্ছে আমি হচ্ছে যেতে পারবো এটা আমি এখানে। তো আমি এখানে যখন এই পাশে বিল্ডিং গর্ত করলাম তাহলে তো ওয়ালটা পড়ে যাবে, তাহলে এই পাশের বিল্ডিং এ আমার হচ্ছে হলো শোরিং করা লাগবে, ঠিক আছে? এই গর্তটা করলাম কিন্তু নিচের ওয়াল যেন না ধসে পড়ে আমার শোরিং করা লাগবে। আচ্ছা, তো এখানে এই এখানে বলছে। আচ্ছা, আর এরপরে আছে আমাদের আন্ডারপিনিং আছে, আর হচ্ছে আমাদের হচ্ছে আছে স্ক্যাফোল্ডিং আছে। তো আন্ডারপিনিং হচ্ছে ধরো তোমার বাড়িটা সাপোজ ফাউন্ডেশন নষ্ট হয়ে গেছে বা সমস্যা হয়েছে, তাহলে আমার ফাউন্ডেশনটাকে আবার শক্ত করতে হবে। তো এগুলো হচ্ছে আমাদের আন্ডারপিনিং দ্বারা শক্ত করা হয়। তো এটা নিয়ে তোমাদের অনেক কথাবার্তা বলা আছে এখানে, আমি একটা এখানে লিঙ্ক পাইছি, এখানে একটা আমি তোমাকে হেল্প হইতে পারে। তো এই লিঙ্কটা তোমার এখানে বলা আছে এখানে, ঠিক আছে? হোয়াট ইজ আন্ডারপিনিং, এটা কেমন করা হয়? তো আন্ডারপিনিং হচ্ছে রিইনফোর্সিং অফ এন এক্সিস্টিং ফাউন্ডেশন, ঠিক আছে? এটা কখনো যখন আমাদের অরিজিনাল ফাউন্ডেশন হচ্ছে হলো কি দুর্বল হয়ে পড়ে। আচ্ছা, তো এটা কেন হইতে পারে বলা আছে এখানে। একটা হইতে পারে সাপোজ সয়েল স্ট্রাকচার
পাল্টায় গেছে, হতে পারে পানি ঢোকার কারণে বা হোয়াট এভার ওয়েতে সয়েল থেকে পাল্টা গেছে সাপোজ, ঠিক আছে। আরো কিছু ইয়া আছে। আচ্ছা, আন্ডারপিনিং গুলা বলছে এখানে এস্টাবলিশ বাই রিফোর্সিং ফাউন্ডেশন, ঠিক আছে। আচ্ছা, কখন দরকার হয়? হইতে পারে যে আমার যে ময়েশ্চারের কারণে, বা হইতে পারে যে আশেপাশের গাছপালা হচ্ছে কি তুমি কাইটা ফেলাইছো, তাহলে 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 গাছের কারণে যে গুড়িগুলা কি বলে শেকড় গুলা ছিল, শেকড় গুলো তো মাটিতে ধরে রাখছিল, তো তুমি হচ্ছে গাছ কাটা ফেলাইছো, তাহলে তোমার তো মাটি তো স্ট্রেংথ কমে গেছে। আচ্ছা, অথবা তোমার হচ্ছে হলো যে আহ, ধরো মাটির নিচে তোমার সুয়েজ পাইপ টাইপ বা কিছু একটা আছে, তুমি ওই পাইপ লিক করার কারণে, পানির কারণে সেখান থেকে পাইপে মানে পানির কারণে মাটি আমাদের প্রপার্টি নষ্ট হয়ে গেছে। আচ্ছা, অথবা হইতে পারে তুমি তুমি বিল্ডিং বানানোর আগে যে সয়েল টেস্ট করছিলা, যে আমি বলছিলাম চ্যাপ্টার 2 তে সয়েল টেস্ট করার লাগে, তুই ভালো মতো সয়েল টেস্ট করতে পারো নাই, তুই ভালো মতো তুমি প্রপার্টি বুঝতে পারো না, দেখা গেলো কি তুমি একটা ফাউন্ডেশন বানাইছো, পরে দেখা গেলো কি সেই ফাউন্ডেশনটা ভালো মতো আমাদের কাজ করতেছে না। আচ্ছা, আরো কি কি কারণ হতে পারে? হইতে পারে আমার স্ট্রাকচারটা আগে যে কাজে ব্যবহার করা লাগতো, এখন হচ্ছে পাল্টা গেছে। সাপোজ আগে ছিল হলো জাস্ট নর্মাল একটা বাসা, এখন তুমি এটা ফ্যাক্টরি বানাই দিলা। ফ্যাক্টরিতে তো হেভি মেশিন থাকে, তো ওই হেভি মেশিনের কারণে তুমি ফাউন্ডেশন কিন্তু লোড বেশি আসতে পারে, কারণ তোমার কিন্তু ফাউন্ডেশন তোমার কিন্তু পাল্টানো লাগতে পারে। অথবা তোমার আশেপাশে একটা নতুন কনস্ট্রাকশন হচ্ছে, তো ওদের আমাদের ফাউন্ডেশন বানানোর জন্য ওদের সয়েল কাটা লাগতেছে, সেটার কারণে তোমার আশেপাশে মাটি তোমার লুজ হয়ে গেছে। লুজ হওয়ার কারণে তাহলে তোমার নিজের কিন্তু ক্ষতি হবে তোমার ফাউন্ডেশন। তো নিউ কনস্ট্রাকশন করলে যদি আমার মাটি লুজ হয়ে যায়, তাহলে আমার কিন্তু আন্ডারপিনিং করা লাগবে। আরো কি কি আছে? সাপোজ তুমি বানালে কি 8 তলা বিল্ডিং, তুমি চিন্তা করো 10 তলা বানাবা। তো বাংলাদেশে যেটা করে, বাংলাদেশে আগে ফাউন্ডেশন বড় করে করে, সেটা হচ্ছে বেটার জিনিস। যে তুমি চিন্তা করো তুমি আরো বেশি বানাবা, সাপোজ যে 20 তলা বানাবা, ডেফিনেটলি তোমার তোমার ওই 10 তলা ফাউন্ডেশন তোমার লাভ হবে না, তখন তোমার কেস আগে আন্ডারপিনিং করতে হবে। আচ্ছা, আর এটা হচ্ছে সবচেয়ে ভালো জিনিস যে আমাদের আর্থকোয়েক বা কিছু একটা হইলে, তারপর মাটি নষ্ট হয়ে গেছে বা বিল্ডিং নষ্ট হয়ে গেছে, আমার আবার কিছু আন্ডারপিনিং করা লাগতে পারে। তো এগুলো হচ্ছে আন্ডারপিনিং কেন করি, সেটা কিভাবে করি, সেটা এটা কিভাবে করে, এটা অ্যাকচুয়ালি হচ্ছে মানে মানে ইট ডিপেন্ডস অন তোমার মানে হোয়াট ইউ আর ডুইং। এটা অনেকগুলো মেথড হইতে পারে। এটা দেখে এখানে একটা এক্সাম্পল দিকে আছে নাকি দিকে, বুঝবো না তুমি, হ্যাঁ এটা বুঝবো। তো আমার এমটা হচ্ছে এখানে যে এই একটা স্ট্রাকচার আছে, হ্যাঁ বাসা আছে, এর নিচে হইতে পারে যে মানে আমার এক্সট্রা এখন আমার সাপোর্ট দেওয়া লাগবে, মানে ফাউন্ডেশনটা আমার এক্সট্রা স্ট্রং করা লাগবে। প্রথম হচ্ছে হলো মাটি কাটতেছে, অগার অগার বা বোরিং টোরিং কইরা মাটি কাটার পর এই ইয়াটা ড্রাইভিং করলো, ঠিক আছে, স্ট্রাকচার ড্রাইভ করলো। তারপর হচ্ছে হলো এই যে এই পাইপটা ড্রাইভ করবে, স্ক্রু দিয়ে আটকাই দিবে, এই যে সাপোর্ট দিয়ে ফেলবে। তারপর এটা হাইড্রোলিক জ্যাকের মতো এটা উপর ওঠাচ্ছে জিনিসটা, ঠিক আছে, তাহলে আমার জিনিসটা যেন টাচিং করে এই জায়গায়। স্যার হ্যাঁ, স্যার আজকে আমাদের একটু স্যার 5 মিনিট আগে ছাড়তে পারলে ভালো হয় স্যার, যদি ব্যাস, তাহলে আমাদের কিন্তু এখানে কিন্তু শেষ, ঠিক আছে। আর কি হচ্ছে তোমাদের বলো তো?
স্ক্যাফোল্ডিং মানে হচ্ছে হলো এই দেখো, সাপোজ তোমার এখানে এই যে গ্লাস পরিষ্কার করা লাগবে, যে তুমি ওয়ার্কাররা কি, ওরা তো কেউ স্পাইডারম্যান না যে গ্লাস পরিষ্কার করতে পারবে। তার মানে একটা কি স্ট্রাকচার তোমার কি লাগবে, এই টেম্পোরারি স্ট্রাকচার সেটার উপর উঠে ওয়ার্কাররা কাজ করবে, দ্যাট ইজ কল্ড স্ক্যাফোল্ডিং। অথবা হইতে পারে সানসেট, তো বুঝো তাই না, সানসেট। সাপোজ তোমার সানসেট তোমার মেরামত করা লাগবে, তোমার ওয়ার্কাররা কি করবে, একটা টেম্পোরারি একটা স্ট্রাকচার বানাবে, বানিয়ে তারপর সানসেটের মধ্যে ওরা হচ্ছে হলো কাজ করতে পারবে। তো এগুলো হচ্ছে আমাদের টেম্পোরারি স্ট্রাকচার, দিস ইজ কল্ড আমাদের স্ক্যাফোল্ডিং। আবার সাপোজ ধরো তোমার কিছু ম্যাটেরিয়াল ধরো উপর উঠাতে হবে, কিন্তু তুমি যে সিঁড়িটা বানাচ্ছ সেই সিঁড়িতে আপাতত আয়দা তুমি সিঁড়িটা বানাও নাই, অত হয়তো বা যে এখন বানাইছো ওই এখন গেলে সিঁড়িটা ভেঙে পড়বে। তো আমার কিন্তু তাহলে স্ক্যাফোল্ডিং দ্বারা আমার উপর উঠতে হবে, আর স্ক্যাফোল্ডিং দ্বারা আমাদের ম্যাটেরিয়াল গুলা আমার উপরে উঠাইতে হবে। তো এই কারণে আমাদের স্ক্যাফোল্ডিং হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। তো এটা বলে আমি শেষ করতেছি। আমি লাস্টের দিকে ছোটখাটো একটা ভিডিও স্ক্যাফোল্ডিং করা আছে এখানে, এবারে দেখো স্ক্যাফোল্ডিং করে হইতে পারে যে এখানে সে কাজ করবে বা কিছু একটা করবে, হইতে পারে তার পেন্টিং করা লাগবে এই জায়গাটা, পেন্টিং, স্ক্যাফোল্ডিং থেকে সে ইয়ে করতে পারবে। ঠিক আছে, ওকে, তাহলে আমার তাহলে এখানে শেষ। রিপোর্টের কি কি লিখতে হবে অলরেডি তোমার বুঝছো, তোমার আইডিয়া পাইছো, যদি তোমার জানো যে কি ব্রিকের কাজগুলো, ব্রিক কি ব্রিক নিয়ে যে আলোচনা করছে, মানে মোট কথা যা আলোচনা করেছে সেগুলো তোমার লিখতে হবে। আচ্ছা, তাহলে আমি তাহলে এখানে আমি অফ করে দিচ্ছি, ইয়ার 70 থাকবো। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, তাহলে আমি অফ করে দিলাম। স্যার আমাদের মিডিয়া যদি ওয়াশ বোরিং রিলেটেড কিছু এই টাইপের কিছু আসে, আমরা কি জাস্ট প্রসেসের নামটা লিখতে হবে নাকি হালকা করে এক দুই লাইনে স্যার একটু বলতে হবে ব্রিফে? না, ওয়াশ বোরিং আসলে তোমার মনে বলতে হবে তোমার, ব্রিফ না, ভালোই বলতে হবে তোমার, মানে পুরোটা তোমার সুন্দর করে মার্কটা দেখবা, 5 মার্ক নাকি তোমার 6 মার্ক আছে নাকি 10 মার্ক আছে, তো তোমার মার্ক অনুযায়ী বলবা। আর প্রতিটা লাইন তোমার একটু করে বলতে হবে তোমার, জি স্যার। ইম্পর্টেন্ট জিনিসটা এই কারণে। আচ্ছা, আর বাই দ্য ওয়ে আমার এই যে